আচ্ছা, যারা একদম নতুন তাদের ক্ষেত্রে ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট যারা অলরেডি জানো তাদের হয়তো বিষয়টা, আজকের ক্লাসটা অতটা ইন্টারেস্টিং হবে না, কারণ আমি যে অবজেক্টিভটা নিয়েছি সেটা হচ্ছে এরকম: হাউ মাচ উই স্টাডি লাস্ট, মানে প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি যে লার্নিং থিওরিজ পড়তে গিয়ে আমাদের যে থিওরিজ গুলো বা যে কনসেপ্ট গুলো জানতে হয়, তার প্রথমটা অনেকটাই প্যাভলভের কনসেপ্ট আছে। তো আমরা প্যাভলভের কিছুটা কনসেপ্ট পড়বো, তার আগে আমরা কিছুটা হিস্ট্রি পড়বো, যে কিভাবে লার্নিং থিওরিজ কেন দরকার, কি বৃত্তান্ত, সবগুলো আলোচনা করব। তো মানে আমার উদ্দেশ্য হচ্ছে আজকের টপিকটা প্যাভলভে যাওয়া। তার আগে আমরা এটাও দেখব যে এই লার্নিং থিওরিজ পড়ার জন্য আমাদের কি রকম স্ট্র্যাটেজি থাকা উচিত কোনো একটা ইউজিসি নেট লেভেলের এক্সামে, যেখানে মানে প্রত্যেকটা স্টুডেন্টকে প্রায় 100% এফিসিয়েন্সির সঙ্গে কোশ্চেন করতে হয়। তো আমার টার্গেট হচ্ছে আমরা ওই পাথটাও আজকে বা অবজেক্টিভটাও আজকে দেখব, যে কিভাবে আমরা লার্নিং থিওরি গুলোকে রেডি করব, যেটা আমাদের লাইফস্টাইলের সঙ্গে যাতে অ্যাটাচড হয়ে যায়, যাতে আমরা লার্নিং থিওরি গুলোকে ডেলি মুখস্থ না করতে হয়, যে তোমাদের এত এমসিকিউ প্র্যাকটিস করো, সিবিটি মোডে ডিফারেন্ট ডিফারেন্ট নিউ কোশ্চেন প্র্যাকটিস করো, সেই ট্যাপে যাতে না হয় সেইগুলো চেষ্টা করব। সেই জন্য আমি লিখে রেখেছি হোয়াট উইল বি আওয়ার পাথ, সেটা আমরা ডিসকাস করব এখানে। এবার যেটা ডিসকাশনের মেইন বক্তব্য সেটা হচ্ছে, দেখবে লার্নিং থিওরি পড়তে গেলে প্রথম আমরা যেটা আমাদের মাথার মধ্যে কোন থিওরিজ গুলো আসে, দেখবে বিহেভিয়ারিজম বলে একটা কথা আছে। তো বিহেভিয়ারিজম থিওরি অ্যাকচুয়াল কি, বা বিহেভিয়ারিজম থিওরি কেন পড়ছি, প্রথম লার্নিং থিওরি কি বিহেভিয়ারিজম, এইগুলো আমাদের আজকের বিষয়। এবং বিহেভিয়ারিজমের মধ্যে আবার অনেক থিওরাম আছে, যে থিওরাম গুলো, যে সাইকোলজিস্টরা থিওরাম গুলো দিয়ে গেছে তাদের সম্বন্ধে জানা এবং তাদেরকে মাথায় রেখে আমাদের ইউজিসি নেটের যে কনসেপ্ট গুলো আছে সেগুলোকে আমরা রেডি করব। তো এই হচ্ছে আমাদের আজকের মেইন অবজেক্টিভ। তো যারা অলরেডি অনেকেই হয়তো লার্নিং থিওরি পড়েছো, তার মধ্যে যারা জানো তারা তো ভালোই, কোনো অসুবিধে নেই, তারা আমার সঙ্গে কমিউনিকেট করবে। আর যারা একদম নিউ, তোমরাও কমিউনিকেট করতে পারো, কোশ্চেন করতে পারো, বাট আজকে কোশ্চেন করার থেকেও বেশি জানার প্রয়োজনটা বেশি থাকবে আজকে তোমাদের, যারা নতুন একদম। আচ্ছা, যারা একটু আধটু পড়েছো, এই জন লক, এই ওনার নামটা শুনেছো কি? মানে ইনি ছিলেন একজন ফিলোজফার, মানে এটার নাম, এনার নাম কোনোদিন শুনেছো কোথাও কোনো বইয়ে? বলো, মাইক আনমিউট করে বলো। হ্যাঁ স্যার, হ্যালো, শুনেছি। শুনেছেন? ওকে। তো ইনি প্রথম একটা স্টেটমেন্ট দেন, যে স্টেটমেন্টটা হচ্ছে আমাদের কাছে ট্যাবুলা রাসা বলে একটা কনসেপ্ট আছে। আমি কিন্তু এখন বিহেভিয়ারিজম পড়াচ্ছি না, আমি জাস্ট একটা কথা বলছি যে লার্নিং জিনিসটা কি বা লার্নিং কনসেপ্টটা কি, এই এই জিনিসটা প্রথমে আসছি, তারপরে আমরা বিহেভিয়ারিজমে যাব। তো এই ট্যাবুলা রাসার কথার অর্থ যদি আমরা ব্যাখ্যা করি, এটার ব্যাখ্যাটা হচ্ছে এমটি ব্রেন। এমটি ব্রেন যদি ইংলিশে ট্রান্সলেট করি এটাকে, এটার নাম হবে এমটি ব্রেন। তো এমটি ব্রেন কথাটাকে আমরা যদি বলি, এমটি ব্রেন এই কথাটাকে যদি আমরা ব্যাখ্যা করি, উনি বলতে চেয়েছিলেন যে হিউম্যান বিং ছোট থেকে এমটি ব্রেন হয়, তাকে যেভাবে তাকে লার্নিং দেয়া যায় সেইভাবেই সে লার্নিংটা করে ওঠে। তো এই যে প্রথম কনসেপ্ট উনি দিলেন, যে ট্যাবুলার আসা কথাটাকে এক্সপ্লেন করলেন যে কি জিনিস, যে হিউম্যান ব্রেন এমটি ব্রেনের মতো কাজ করে, সেখানে মানে একটা সাদা স্লেট বলা যায়, যেখানে তুমি যা লিখবে সেইভাবে ছোট থেকে যা লিখতে থাকবে, সে সেইভাবেই নিজের ব্রেনকে, নিজের পরিবেশকে জানতে পারবে। তো এই ট্যাবুলার কথাটা উনি প্রথম বলো। ট্যাবুলার রাস্তাটা কি? হ্যালো, হ্যাঁ, ট্যাবুলার আসা একটা শব্দ, হ্যাঁ, যে শব্দটার মানে হচ্ছে এমটি ব্রেন। মানে এটা একটা গ্রিজ না কি শব্দ, আমি ঠিক জানি না এই মুহূর্তে, বাট এই শব্দটার অর্থই হচ্ছে এমটি ব্রেন। মানে যেটাকে আমরা যদি ব্যাখ্যা করি, এক্সপ্লেন করি,
সেটা হচ্ছে এই ইংলিশ শব্দটা এটা দাঁড়ায়। তো এই শব্দটাকে যদি আমরা বিহেভিয়ারিজম, আমি কিন্তু বিহেভিয়ারিজম এখন পড়াচ্ছি না, আমি জাস্ট এটা বলতে চাইছি যে আমরা বিহেভিয়ারিজমে আসছি কিভাবে ধীরে ধীরে সেটা ব্যাখ্যা করতে চাইছি। তো এই যে এমটি ব্রেন কথাটাকে উনি ব্যাখ্যা করেছিলেন যে মানুষ চাইলেই কোনো একটা শিশুকে, চাইলেই কোনো একটা সদ্যজাত বাচ্চাকে যেভাবে গাইড করবে, যেভাবে ম্যানিপুলেট করবে, ধীরে ধীরে সে সেইভাবেই বড় হতে থাকবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা প্রথম মানে 17th সেঞ্চুরিতে উনি এই কথাটাকে ওনার ওন ল্যাঙ্গুয়েজে এইভাবে ব্যাখ্যা করেছিলেন, যে ব্যাখ্যাটা হয়তো প্রপারলি বিহেভিয়ারিজমকে ফুলফিল করে না, কিন্তু বিহেভিয়ারিজমের আমরা যদি বলি যে বেসিক এলিমেন্ট বা বেসিক পয়েন্ট, সেটা কিন্তু এখান থেকে শুরু হয়। তো যাই হোক, এটা প্রথম একজন কে পেলাম যিনি বিহেভিয়ারিজমের প্রথম ভিতটা স্থাপন করলো। এই স্থাপনের পরে পরবর্তী স্টেপে আমরা পাবো ওয়াটসনকে। উনি আমি সালটা এক্স্যাক্টলি এই মুহূর্তে হয়তো এদিক ওদিক হতে পারে, 1924-এ উনি একটা বই পাবলিশ করেন যার নাম ছিল বিহেভিয়ারিজম। আচ্ছা, তার আগে কিন্তু ইভেন প্যাভলভ, যেটা আমরা ফার্স্ট স্লাইডে লিখে রেখেছিলাম, উনি কিন্তু অ্যানিম্যালদের নিয়ে অনেক কাজকর্ম করছিলেন। উনি বিহেভিয়ারিজমের ফিল্ডে না, উনি বায়োলজির লোক, উনি অ্যানিমেলসদের নিয়ে অনেক কাজকর্ম করছিলেন। তো 1924-এ এই ওয়াটসন উনি একটা বুক পাবলিশ করেন যার নামই দেন বিহেভিয়ারিজম। এখানে উনি প্যাভলভের একটা কাজকে ব্যাখ্যা করেছেন, নিজে লিটল অ্যালবার্ট বলে একটা এক্সপেরিমেন্টকে ব্যাখ্যা করেছেন। এই লিটল অ্যালবার্ট এক্সপেরিমেন্টটা কি? অ্যালবার্ট একজন বাচ্চার নাম, লিটল ছোট একটা বাচ্চা, যার উনি বলেছিলেন যে আমাকে যদি যে কোনো ধরনের একটা শিশুকে দেয়া যায়, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি তা আমার জানার দরকার নেই, আপনি যা চাইছেন, যেরকম বানাতে চাইছেন বাচ্চাটাকে, আমি সেই রকম ভাবে আপনার কাছে উপস্থাপন করব, যদি আমাকে, আমার কাছে যদি 6 মাস বয়স থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তো এই বিষয়টা উনি এই লিটল অ্যালবার্ট স্টোরি বা একটা, তোমরা মোবাইল ঘাঁটলেই বিভিন্ন ভাবে স্টোরিটাকে বহু ইউটিউবার ব্যাখ্যা করা আছে, দেখতে পেয়ে যাবে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা কোথাও না কোথাও এই ট্যাবুলার রাসা কনসেপ্টটাকে কোথাও না কোথাও সার্টিফাইড করে। সার্টিফাইড মানে কি? মানে উনি যেই কথাটা বলেছিল সেই কথাটাই যেন এখানে বাই দ্য এক্সপেরিমেন্টালি উনি সেটাকে আরো ফোর্সফুলি ওনার বইয়েতে ব্যাখ্যা করেন। তো এইভাবে বিহেভিয়ারিজম আমাদের কাছে আসে। কিন্তু আমরা অ্যাকচুয়াল বিহেভিয়ারিজম মানে জানি যে প্যাভলভ থিওরি। তো প্যাভলভ কোথায় ছিল? প্যাভলভ তো এই স্টোরিতেই ছিল না, তাহলে প্যাভলভ এলো কোথা থেকে? না, ইভেন প্যাভলভ, মানে আমরা যদি একটু আগে যাই, এই যে প্যাভলভ উনি ছিলেন একজন লাইফ সায়েন্সের লোক। তো লাইফ সায়েন্সের লোক, তো উনি সায়েন্সের ওপরে একটা এক্সপেরিমেন্ট করছেন, যে এক্সপেরিমেন্টটা কিন্তু বিহেভিয়ারিজম হবে উনি নিজেও মানে সেভাবে এক্সপেরিমেন্টের শুরুতে সেভাবে চিন্তা ভাবনা করেননি। কিন্তু পরবর্তীকালে যখন ওনার মানে উনি আই থিঙ্ক শুরু করেছিলেন 1890-তে মনে হয় শুরু করেছিলেন, এরকম একটা সময়ে। তারপরে অনেক অনেক যেমন হয় এক্সপেরিমেন্টে অনেক স্টেজেস পড়ে, 19 মনে হয় 5-এ ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। যে কাজটা উনি করছিলেন সেই কাজটার নাম হচ্ছে কন্ডিশনিং। কেউ আমাকে তোমাদের মধ্যে থেকে বলতে পারবে যে কন্ডিশনিং জিনিসটা কি? এনি আইডিয়া অ্যাবাউট কন্ডিশনিং কি হয়? স্টিমুলাস আর রেসপন্স। আচ্ছা, স্টিমুলাস রেসপন্স শব্দগুলো আমরা একটু পরে ব্যবহার করব। এমনি একটা সিম্পল শব্দ দিয়ে যদি বোঝানো যায় কোনো এক্সাম্পল দিয়ে, যে স্টিমুলাস রেসপন্স ছাড়া এমনি আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি। স্যার পরিস্থিতির সাথে মানিয়ে চলা। হ্যালো স্যার। বলো। হ্যালো। স্যার বলছিলাম পরিস্থিতির সাথে মানিয়ে চলা। পরিস্থিতির সাথে মানিয়ে চলা। আচ্ছা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা, ওকে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা এটা কন্ডিশনিং। আচ্ছা,
আর কেউ কিছু, অন্য কেউ কিছু? কন্ডিশনিং মানে তো যদি আমরা একদম আবিধানিক অর্থে ধরি, এডুকেশনকে যদি বাদ দিয়ে যদি ধরি, অর্থ হিসেবে ধরা অনেক শর্ত। শর্ত, আচ্ছা। আর কিছু? স্যার শর্তকে লক্ষ্য করে চলা। শর্তকে লক্ষ্য করে চল, আচ্ছা, ওকে। আর কেউ কিছু? সে পরীক্ষায় কন্ডিশন ভালো মানে কোনো একটা পরিস্থিতি বা সিচুয়েশন। মানে দেখো আমি বলছি, দেখো ঠিক আছে, প্রত্যেকে তোমরা হয়তো মানে আমি আবারও বলছি, আমার তো এডুকেশনে নলেজ অত বেশি নেই, ঠিক আছে, আমি তো অন্য সাবজেক্টের, তো সেখানে আমি যেটা ব্যাখ্যা দিতে চাইছি সেটা তোমাদের হয়তো নলেজ অনেক বেশি। যেটা আমি আমি যেটা ব্যাখ্যা দিতে চাইছি যে কন্ডিশনিংটাকে যদি আমরা সাইন্টিফিক তরিকে সে দেখি, জিনিসটা এরকম দাঁড়াবে। মনে করো যেটা নর্মালি হয় যে টিচার আসলে, টিচার যখন ক্লাসরুমে ঢোকে তখন স্টুডেন্টরা উঠে দাঁড়ায়, এটা একটা ন্যাচারাল ইম্প্যাক্ট। টিচার ক্লাসরুমে ঢুকলে স্টুডেন্টরা উঠে দাঁড়ায়, এটাতে কোনো শর্ত সাপেক্ষ নেই, এটা একটা রেসপেক্ট যেটা বহুদিন থেকে চলে আসছে আমাদের সোসাইটিতে। তো আমাদের সোসাইটিতে এটা আমরা দেখতে পাই। এবার বিষয়টা হচ্ছে এই যে টিচার আসাটা আর এই যে উঠে দাঁড়ানোটা, এইটা কিন্তু ন্যাচারাল একটা কনসেপ্ট, এটা হবেই বা হয়ে থাকে। বা আমরা আমাদের লাইফস্টাইলেও যদি দেখে থাকি যে আমরা কোনো গডকে দেখলে আমরা হাত জোড় করে, বা যে যে ধর্মের লোক তারা সেইভাবে সেটাকে রেসপেক্ট জানায়, এটা আমাদের মানে ডিএনএতেই হয়তো আছে। তো এটা ন্যাচারাল কন্ডিশন যে একটা কনসেপ্টের রেসপেক্টে একটা ঘটনা ঘটছে। উনি কিন্তু এক্সাম্পল অন্য কিছু দিয়েছিলেন, সেটা আমি পরে বলছি। এবার ধরো যে টিচার আসার আগে দরজাটা খোলে, দরজাটা ওপেন হয়, ডোরটা ওপেন হয়। ডোর ওপেন হওয়া মানেই, মনে করো ক্লাসের শুরুতে ডোর ওপেন হওয়া মানেই কিন্তু টিচার ঢুকবে, এন্ট্রি নেবে। তো এই ডোর ওপেন হওয়া সঙ্গে উঠে স্টুডেন্টের উঠে দাঁড়ানোর কিন্তু কোনো সম্পর্ক নেই। কিন্তু দেখবে এখনকার দিনে যদি কোনো ক্লাসরুম সবসময় বন্ধ থাকে, টিচার বন্ধ করে রাখে, পরের ক্লাসে ঠিক আগের মুহূর্তে যখনই ডোর ওপেন হয় স্টুডেন্টরা উঠে দাঁড়িয়ে ফেলে। মেবি টিচার এলো না, তারা হয়তো ফ্রেন্ড এলো, কিছু স্টুডেন্ট আসে দেখবে সেটা উঠে দাঁড়িয়ে রেসপেক্ট জানিয়ে ফেলে। বিষয়টা হচ্ছে এই ডোর ওপেন হওয়া, এটা কিন্তু একটা আনকন্ডিশনিং ব্যাপার, মানে এটা কিন্তু আনন্যাচারাল ব্যাপার। আমি সেটা বলতে কন্ডিশনিং পড়ে আসছি, এটা কিন্তু ন্যাচারাল নয়। ডোর ওপেন হওয়ার সঙ্গে স্টুডেন্টের উঠে দাঁড়ানোর কোনো সম্পর্ক নেই বা হওয়া সম্ভবও নয়। কিন্তু একটা স্টুডেন্ট দীর্ঘদিন এটা প্র্যাকটিস করার জন্য সে কিন্তু দরজা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে, মানে তার কাছে এর আগে বহুবার দরজা খুলতেই টিচার এসছে, সে উঠে দাঁড়িয়েছে, এটা বহুবার সে তার দৈনন্দিন জীবনে স্কুল কলেজ অনেকবারই করেছে। সেই রেসপেক্টে সে ডোর ওপেন হওয়াটার সঙ্গে উঠে দাঁড়ানোটা একটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এবার ডোর ওপেন হলে 90% সময় টিচার আসে, হয়তো ডোর ওপেন হলো, তার হয়তো বন্ধু আসলো, সে উঠে দাঁড়িয়ে পড়লো। এই যে একটা বন্ডিং তৈরি হলো, ডোর ওপেন হওয়া তার সঙ্গে স্টুডেন্টের উঠে দাঁড়ানো, এইটাকে উনি কন্ডিশনিং বলছে। মানে অ্যাজ পার আমাদের রিয়েল লাইফ, রেসপন্স দেওয়া। আমি একটা আনন্যাচারাল মানে রেসপন্স তৈরি করলাম, যার সঙ্গে ওই রেসপন্সের কোনো সম্পর্ক ছিল না, আমার দরকার সেই জন্য আমি এটা তৈরি করলাম। তো এই রকম একটা বিষয়কে উনি বন্ড করার চেষ্টা করছিলেন। ভালো করে বোঝো, কে করছিলেন? প্যাভলভ। আমি এখনো বলছি না যে উনি বিহেভিয়ারিজম থিওরি দিয়ে গেছে, আমি এখনো কিন্তু সেটা বলছি না। আমি কিন্তু বারবার বলছি উনি এরকম একটা বন্ডিং তৈরি করার চেষ্টা করছিলেন। বন্ডিংটা কি? যেটা একটা আনন্যাচারাল স্টিমুলাস, এটাকে স্টিমুলাস বলে। আর এই স্টিমুলাসের জন্যই রেসপন্স করে বাচ্চারা। স্টিমুলাস মানে কি, এটাও যদি কারো নতুন যারা একদম নিউ তাদের জন্য বলছি। স্টিমুলাস কথার অর্থ হচ্ছে আমরা আমাদের পরিবেশ থেকে যে ইনফরমেশন বা যে পজিটিভ ইম্প্যাক্ট গুলো পাই সেগুলোকে আমরা স্টিমুলাস বলি। আর রেসপন্স মানে কি? রেসপন্স মানে হচ্ছে সেই ইনফরমেশন বা সেই ওয়েব গুলোর রেসপেক্টে আমি যে রিয়াকশনটা করি সেটাকে বলে রেসপন্স। তো এরকম কিছু ন্যাচারাল রেসপন্স আছে, ন্যাচারাল স্টিমুলাস আছে,
আবার কিছু আনন্যাচারালও কনসেপ্ট আমরা দেখতে পাই। আমরা দেখবো, আমরা এই এক এক করে এতে যাব, যেগুলো সঙ্গে আমাদের হয়তো, যেমন নর্মালি দেখবে আমরা যদি হয় না, দেখবে কোনো খাওয়ার আসার আগেই আমাদের স্যালাইভা বেরোয়, এটা নর্মাল ব্যাপার। তো এই যে বিষয়টা, খাওয়ার গন্ধ পেলে, ফুচকা স্টলের পাশ দিয়ে গেলে নর্মালি আমাদের কি হয়, স্লাইভা বেরোতে শুরু হয়। তো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল কন্ডিশন, ন্যাচারালি আমাদের এগুলো হয়ে থাকে যে খাবার থাকলেই আমাদের একটা স্লাইভা বেরোবে, এগুলোকে ন্যাচারাল বলে। স্লাইভা বেরোনোটা হচ্ছে রেসপন্স, আর খাবারের যে স্মেল বা খাবার আসছে সেই যে সাউন্ড ওয়েভ তোমার মধ্যে গেল, এগুলো হচ্ছে স্টিমুলাস। তো স্টিমুলাস রেসপন্স ব্যাপারটা কি বোঝা গেছে? স্টিমুলাস কি, হ্যাঁ রেসপন্স স্যার। কি? ওকে, যারা একদম নতুন আমি তাদের জন্য বলছি, যারা পুরনো, যারা অনেকবার পড়েছো, তোমাদের এত হয়তো তোমরা জানো, বাট আমি তোমাদের জন্য এতটা করছি না। যারা একদম নিউ তাদের জন্য বললাম এতটা। ঠিক আছে, তো এটা আমি এবার করছি। এটা হচ্ছে না স্ক্রিনটা। আচ্ছা, এর পরের যে কনসেপ্টটা আছে, যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে প্যাভলভ থিওরিতে আর কি ছিল। আমরা পরে এতে যাব, বিহেভিয়ারিজমে পরে ঢুকছি, আগে আমরা দেখবো যে প্যাভলভ থিওরিতে আর কি ছিল। প্যাভলভের যে কনসেপ্ট, উনি যেটা চেষ্টা করেছিলেন, দেখো উনি দুটো জিনিস চেষ্টা করেছিলেন। তোমরা বই পড়লে অনেকটাই পাবে, বাট আমি সেটাকে একটা সামারি করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি। উনি বলেছিলেন যে ওনার যে এক্সপেরিমেন্টটা, সেটার আসল অর্থটা কি, সেটা উনি যেটা বলতে চেয়েছিলেন যে ফুড, এটাকে উনি নাম দিয়েছিলেন ফুড। কি হয়, ফুডটা কি ন্যাচারাল না আনন্যাচারাল ব্যাপার? ফুড যখন আসে, সেটা তো আমাদের, তো ফুডটা তো আমাদেরকে একটা রেসপন্স করতে বাধ্য করে, যে খাওয়ার আসার সঙ্গে সঙ্গে ফুডের সঙ্গে উনি স্লাইভা আসবে, এই কনসেপ্টটা উনি বলেছিলেন, যে ফুড হচ্ছে আমাদের কাছে একটা ন্যাচারাল স্টিমুলাস, আর স্যালাইভা আসাটাও আমাদের কাছে একটা ন্যাচারাল রেসপন্স। এটা উনি এক্সপেরিমেন্টের প্রথমে উনি বলেছিলেন যে দিস ইজ মাই স্টেজ ওয়ান। স্টেজ ওয়ানে এটা উনি নর্মালি সবার কাছে তুলে ধরেছেন, যে এটা আসবে, এটা স্বাভাবিক ঘটনা, এতে আমরা কোনোভাবে কোনো রকম প্রেসারাইজ করব না। এরপরে দ্বিতীয় যে কনসেপ্ট, আফটার এক্সপেরিমেন্ট কি হবে, আফটার এক্সপেরিমেন্ট উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে কি, দেখো পরীক্ষাটা আমি এখন বলছি না, তোমরা হয়তো অনেকেই পড়েছো পরীক্ষাটা। পরীক্ষাটা আমরা পড়বো, আমরা ওইভাবে পড়বো না যেটা বইয়েতে আছে, যে একটা বেল বাজানো হলো, তারপর মানে অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টটা একটা বেল নয়, অনেকগুলো বেল বাজানো হতো, সেগুলো আমরা জানবো এক এক করে। এখন আমরা জাস্ট আগে বিহেভিয়ারিজমে কি করে ফোর্সফুলি ওনাকে এন্ট্রি নেওয়ানো যায় সেটা দেখছি আর কি, যে কিভাবে ওনাকে এন্ট্রিতে ঢোকানো যায় বিহেভিয়ারিজমের মধ্যে। তো উনি বলতে চাইছেন যে ফুডের রেসপেক্টে যে স্টিমুলাসটা বেরোচ্ছে, এটার জায়গায় উনি একটা অন্য কোনো কনসেপ্ট ঢোকাতে যাচ্ছেন, যার থ্রু স্টিমুলাসটা আসবে, ফুডটা তখন সেকেন্ডারি হয়ে যাবে। তো আফটার এক্সপেরিমেন্ট উনি বলছেন যে আমি একটা বেল মানে ঘন্টি, যেটাকে আমরা বাজালে, উনি বলছেন বেল বাজানোর সঙ্গে সঙ্গেই স্টিমুলাস বেরোবে, তারপরে খাওয়ার আসুক বা নাই আসুক, কিন্তু বেল বাজার সঙ্গে সঙ্গে যদি স্টিমুলাস আমি এনে দিতে পারি, তার মানে আমার এক্সপেরিমেন্টটা সাকসেসফুল। তো এই বিষয়টা উনি একটা ডগ বা অ্যানিমেলস এর উপরে করেছিলেন। এবার অনেকে প্রশ্ন করবে, স্যার ডগ কেন, অন্য কোনো অ্যানিমেলস নয় কেন? তাহলে জানতে হবে মেন জায়গাটা, যে আমরা বিহেভিয়ারিজমে যতজন ব্যক্তির নাম পড়বো, প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব একটা চিন্তা ভাবনা ছিল, তার এক্সপেরিমেন্ট সাকসেসফুল করা, তার এক্সপেরিমেন্টকে কিভাবে সে নিজের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এটা ছিল। কিন্তু প্যাভলভ, আমি প্যাভলভের কথা বলেছি, প্যাভলভ কিন্তু উনি অ্যাকচুয়াল বিহেভিয়ারিজম করছিলেন না, উনি তার আগে থেকেই এই এক্সপেরিমেন্টটা শুরু করেছিলেন, যে আমি ফুড আসার সঙ্গে যে স্লাইভার একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে বেলের সঙ্গে স্লাইভার একটা সম্পর্কে নিয়ে যাব, এতে ফুডটা তখন সেকেন্ডারি আমার কাছে একটা জায়গা হয়ে যাবে। তো এই এক্সপেরিমেন্টের সঙ্গে
ওনাকে পরবর্তীকালে বিহেভিয়ারিজমের জন্য আমরা পড়ে থাকি, কেন বা কি বৃত্তান্ত, এটা জানার জন্য আমাদেরকে যেটা জানতে হবে যে বিহেভিয়ারিজম কনসেপ্টটা এবার কিভাবে আসছে আর কেনই বা আমরা এটাকে বিহেভিয়ারিজমে নিয়ে যাচ্ছি। তাহলে বিহেভিয়ারিজম পড়তে গেলে আমাকে কিছু বিহেভিয়ারিজম যারা থিওরি দেয় তারা বলে যে বিহেভিয়ারিজম মানে হচ্ছে তুমি কোনো একটা ব্যক্তির বিহেভিয়ারে যদি চেঞ্জেস নিয়ে আসতে পারো, পার্সিয়ালি হোক বা আংশিক হোক, কোনোভাবেই তোমার মতে কোনো একটা কনসেপ্টের থ্রু তুমি যদি তার মধ্যে চেঞ্জেস আনতে পারো ব্যবহারে, নট নেসেসিটি যে তার কগনিশন কতটা হলো, ব্যবহারে যদি চেঞ্জেস আনতে পারো, তাহলেই এবার তোমরা যদি বলো স্যার লার্নিং থিওরি, হ্যাঁ তুমি সেটাও বলতে পারো যে থ্রু ইউর লার্নিং তুমি কোনো স্টুডেন্টের মধ্যে যে ব্যবহারের যে পরিবর্তন আনতে পেরেছো কিনা সেটাই দেখা বিহেভিয়ারিজমের মেন কাজ। কিন্তু বিহেভিয়ারিজম পড়তে গেলে আমাকে তাহলে কোন কোন জায়গাগুলো মাথায় রাখতে হবে? যে জায়গাগুলোকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম জায়গা হচ্ছে যারা যারা বিহেভিয়ারিজম ফলো করে, যারা যারা বিহেভিয়ারিজম ফলো করে বা বিহেভিয়ারিজম থিওরাম দিয়েছে, তোমরা বই ঘাঁটলেই দেখতে পাবে তারা এই কথাটাই বলছে যে যে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে সেখানে ইন্টেলিজেন্সের কোনো জায়গা উনি দিচ্ছেন না, মানে অতটা গুরুত্ব উনি দিচ্ছেন না। বিহেভিয়ারিজম থিওরির ফার্স্ট বেসিক এজেন্ডাই হচ্ছে ইন্টেলিজেন্স ইজ নট ম্যাটার, ইন্টেলিজেন্স কোনোভাবেই গুরুত্ব পাবে না এই থিওরিতে। তাহলে ইন্টেলিজেন্সকে আমরা প্রথম নেগলেক্ট করে চলছি। এরপরে আসছে 2 নম্বরে আসছে, ভালো করে বুঝি, ইন্টেলিজেন্স নট ম্যাটার মানে কি? দেখো তার মানে হিউম্যান বডির ওপরে কেউ কোনো কাজ করছে না, তাহলে ইন্টেলিজেন্স যখনই এক্সিস্ট করছে না, অতটা ডিপেন্ড করছে না কাজটার উপরে, তাহলে প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো অ্যানিমেলস কে নিয়ে কাজটা কমপ্লিট করে গেছে, তাই ইন্টেলিজেন্সের হওয়ার কোনো দরকার হচ্ছে না। তাহলে বিহেভিয়ারিজম থিওরিতে যতগুলোই থিওরি আমরা 1 বাই 1 স্টাডি করব, সবাই অ্যানিমেলস এর উপরে কাজ করে গেছে। আচ্ছা, 3 নম্বর কনসেপ্ট হচ্ছে ওনারা বলতে চাইছে যে এই পৃথিবীতে যে কোনো ব্যবহারই ফোর্সফুলি কোনো কিছুর উপরে আরোপ করা যায়। তার কারণ একটাই, প্রথম কাজ হচ্ছে ওনারা ইন্টেলিজেন্সকে ইগনোর করে গেছে। ফোর্সফুলি সবকিছুকে কারো উপরে ইউজ করে আমরা তার উপরেই ব্যবহারটাকে আরোপ করতে পারি। তো এটাও একটা, এগুলো আমরা পরে পড়বো, মানে পরে বলা ভুল হবে, এখন জেনে রাখছি এই কারণে, কারণ বিহেভিয়ারিজম কনসেপ্টটার মধ্যে কিন্তু অনেক ড্রব্যাক ছিল। সেই ড্রব্যাক গুলো এগুলো, যাতে আমরা বুঝতে পারি কেন প্রত্যেকটা থিওরি সাইকোলজিস্ট অ্যানিমেলসদের উপরে কাজ করেছে, কেন তার ইনভায়রনমেন্টকে অতটা ইম্পর্টেন্ট দেয়নি, কেন ইন্টেলিজেন্সকে ইম্পর্টেন্ট দেয়নি, কেন হিউম্যান বাচ্চা বা হিউম্যান বডির ওপরে অ্যাপ্লাই করেনি। তার কারণ এটাই, তার কারণ হচ্ছে এইগুলো। সেই জন্য আমি ডিটেলসে বলে যাচ্ছি যে এইগুলোকে মাথায় রেখে কিন্তু ওরা থিওরি গুলোকে দিয়ে গেছে। দেখবে ধীরে ধীরে যখন বিহেভিয়ারিজম থিওরি ধীরে ধীরে যখন কগনিটিভ থিওরির দিকে যাবে, দেখবে লাস্টে যখন আমরা স্কিনার পড়বো, সেখানে 1 বাই 1 দেখবে ইন্টেলিজেন্সের একটু করে ক্ষমতা আসছে। আর যখনই ইন্টেলিজেন্সের ক্ষমতা চলে আসবে, তখন কিন্তু এক্সপেরিমেন্টটা তখন কিন্তু আর অ্যানিমেলসদের উপরে করা যাবে না। তো তাই বেসিক এজেন্ডা যেটা ছিল যে আমরা কোনো কিছু একটা লার্নিং কে কোনো বাচ্চার উপরে বা কোনো অ্যানিমেলসের উপরে ইজিলি ফোর্সফুলি ইনপুট করতে পারি। আর এইখানে দেখো সেই জিনিসটাই হচ্ছিল প্যাভলভ থিওরিতে, যে একটা বেল বাজার সঙ্গে স্টিমুলাস দেওয়াটা বন্ডিং হওয়ার চেষ্টা করছিল। তাহলে দুটো জিনিস হচ্ছে কি, যে এক, ওখানে যেটা বিহেভিয়ারিজমে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা এখানে চলছে, কিন্তু সেটা অন্য ফিল্ডে, বায়োলজি বা সায়েন্সের ফিল্ডে চলছে, কিন্তু উনি কাজটা এই 3টে জিনিসকেই কাজটা নিয়ে উনি ওনার কাজটাকে কমপ্লিট করছে। সেই জন্যই আমরা প্যাভলভ থিওরিকে আমরা প্রথম পড়ি অ্যাজ এ বিহেভিয়ারিজম থিওরি হিসাবে, যেটা আমরা প্রথম পেয়ে থাকি, যার নাম হয় ক্লাসিক্যাল কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশনিং কথার অর্থই হচ্ছে যেখানে বেসিক স্টিমুলাসকে আমরা পেয়ে থাকি। বেসিক স্টিমুলাস মানে এখানে স্লাইভা বেরোবে, এখানে আরো অনেক রকম তোমরা দেখবে লার্নিং কনসেপ্ট শেখানো যায় এটা দ্বারা। এবার তুমি বলবে এটা কি মানুষের উপরে অ্যাপ্লাই করা যাবে? বেসিক্যালি পার্সিয়ালি ভাবে করা যাবে। কেন? বোঝাই যাচ্ছে এখানে ইন্টেলিজেন্সকে ইগনোর করা হয়েছে, মানে
প্রপারলি এখানে তুমি করতে পারবে না। ক্লাসিক্যাল কন্ডিশনিং ওই জন্য যখনই ড্রব্যাক আমরা জানতে চাই বা আমরা কেন টপিকটাকে একটু উইকার পোর্শন হিসেবে দেখবো, তার কারণ হচ্ছে বিকজ অফ দেখবে ইনভায়রনমেন্টকে এরা অতটা গুরুত্ব দেয়নি। 4 নম্বরে ইনভায়রনমেন্টকে অতটা গুরুত্ব দেয়নি। ইনভায়রনমেন্টটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর লার্নিং থিওরির ক্ষেত্রে, যেটা আমরা কগনিটিভ থিওরি পড়তে গিয়ে পাবো বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম পড়তে গিয়ে পাবো, যেখানে লার্নিং কনসেপ্টের উপরে কিন্তু ইনভায়রনমেন্টের অনেক বড় গুরুত্ব আছে। তো এই বিষয়গুলোকে এরা টোটালি ইগনোর করে গেছে। এবার তুমি বলবে স্যার এটা তাহলে পড়ার দরকার কি? এটা পড়ার মেইন বিষয় হচ্ছে এটা না পড়লে কগনিটিভের কতটা ভ্যালু, কতটা গুরুত্ব সেটা বোঝা যাবে না। তাই এটাকে আমাদেরকে প্রথমে পড়তে হবে, তারপরে আমাদেরকে অন্য থিওরি আসতে হবে। এবার কারো যদি কোশ্চিন থাকে করো। মোটামুটি বিহেভিয়ারিজমের সঙ্গে প্যাভলভ কিভাবে জড়িত হলো আমি বোঝানোর চেষ্টা করলাম। এবার যদি কারো কোশ্চিন থাকে করতে পারো। আমি প্যাভলভ থিওরি কিন্তু এখনো পড়াইনি, প্যাভলভটা পড়াবো। আগে জাস্ট আমি ব্যাখ্যা দিলাম যে আমরা কিভাবে বিহেভিয়ারিজমটাকে ওইভাবে প্যাভলভ থিওরির সঙ্গে মার্চ করলাম। 3 নম্বরেরটা কি বললেন? 3 নাম্বার বলেছিলাম, 3 নাম্বার কি বলেছিলাম বলতো? ফোর্সফুলি ব্যবহার করা হয়। ফোর্সফুলি মানে ওখানে দেখবে ডগটাকে তোমরা যদি ছবিতে দেখো, ডগটাকে দেখবে গলায় চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আমি এক্সপেরিমেন্ট যখন বলবো তখন দেখবে ওটা কিন্তু টিচাররা ইগনোর করে যায়। দেখবে স্কিনার বা আরো যত রকম যারা অ্যানিমেশনে কাজ করেছে তারা দেখবে অনেকটা ফোর্সফুলি জিনিসটাকে চাপানোর চেষ্টা করছে ওই এর ওপরে, যে অ্যানিমেশটার উপরে কাজ করছে তারা। তো ওখানে দেখবে বিষয়গুলো আছে, প্রত্যেকটা জায়গার কনসেপ্ট আছে। যেমন ধরো এই যে ডগটার ওপরে উনি কাজ করেছিলেন, সেই ডগটাকে রেগুলার বেসিসে বেঁধে রাখা হতো, যাতে সে পরিবেশে গিয়ে অন্য ডগদের সঙ্গে মেলামেশা না করতে পারে। মেলামেশা করলেই কিন্তু এই কন্ডিশনিং ব্যাপারটা তার মধ্যে আর আসবে না। আমি দেখাবো, দেখবে শুধু আমরা থিওরিটা পড়বো এইভাবে নয় যে বইয়েতে যেভাবে লেখা থাকে, আমরা অনেক কিছু জানবো। শুধু প্যাভলভ থিওরি থেকে শুধু তুমি যে ওই স্লাইভা বেরোবে ওটা জানলে কিন্তু নেট পাওয়া যাবে না, ওটা স্টোরি, ঠিক আছে। আর কিছু? তাহলে আমাদের দেখো আমরা কিভাবে পড়বো, কতটা পড়বো সেটা আমি কিন্তু পরে লিখে রেখেছি। আমি জানি না এই টার্মগুলো তোমরা শুনেছো কিনা। আমরা এই টার্মগুলো পড়বো। লার্নিং থিওরিতে প্যাভলভের মেইন কনসেপ্ট হচ্ছে এই জিনিসগুলোকে জানা। এই জিনিসগুলোর ওপরেই কিন্তু কোশ্চিন আসে। এবং সেই সঙ্গে টাইপ অফ কন্ডিশনিং, কত ধরনের টাইপ অফ কন্ডিশনিং হয়, যেমন আমি কোশ্চিনও দিয়ে রেখেছি তোমাদের এখানে। এই যেমন সিমুলেশন কন্ডিশনিং, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, প্যাভলভ পড়লেই বুঝতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রেস কন্ডিশনিং। এই নামগুলো হয়তো তোমাদের কাছে হয়তো অনেকে শুনেছো, অনেকের কাছে হয়তো নিউ। তো এই আমরা শুধু ওই ক্লাসিক্যাল কন্ডিশনিং পড়লে কিন্তু হবে না। টিচিং পার্সপেক্টিভে এই টাইপগুলো আমাদেরকে বেসিক জানতে হবে। তো আজকের ক্লাসে আমার এটাই এজেন্ডা যে এইগুলোকে আমরা ভালো করে আলোচনা করব। তারপরে এগুলো তো নর্মাল কোশ্চেন, এগুলো তোমরা এমনিই পেয়ে যাবে। আগে আমরা বিষয়টা আলোচনা করি, তারপরে আমরা ওখানে যাব। আর স্যার তার সঙ্গে একদম শেষে এটা বলে দিলে ভালো হয়, আমরা টোটাল যে লার্নিং থিওরি গুলোকে কিভাবে ম্যানেজ করব অন্তত ইউজিসি নেটের জন্য। ঠিক আছে, ঠিক আছে। আমি চাইছিলাম আমার একটা মানে রিকোয়েস্ট বলা যায়, যে আমি চাইছিলাম কি বলতো, যে আমরা প্রত্যেকটা থিওরিকে ইউজিসি নেটের যে কোশ্চিন গুলো আসে ওই কোশ্চিন গুলোর ভিত্তিতে রেডি করবো। মানে ধরো শুধুমাত্র যে কোশ্চিন গুলো পড়ে নিলাম তা নয়। মনে করো এই যেমন আজকের যে আমার এজেন্ডাটা, সেটা আমি চেয়েছিলাম যে থিওরিটা কিরকম, মানে অ্যাকচুয়াল কিরকম ছিল। বইতে যেগুলো পড়ছি সেগুলো তো ঠিক আছে, বইয়ের যে রাইটার বা যে লিখে গেছে, কিন্তু অ্যাকচুয়াল মানে কনসেপ্টটা কিরকম ছিল, যেখান থেকে আরো কিছু টার্ম যেগুলো নতুন নতুন বেরোচ্ছে ইউজিসি নেট বার করছে, কেন, কোথা থেকে পাচ্ছে ওই টার্মগুলো। তাহলে থিওরি নিশ্চয়ই আমরা যেটা পড়ছি সেটা এনাফ নয়, তাহলে আরো কিছু মেটেরিয়াল ছিল। ওই জন্য আমি একটা একটা থিওরি পড়ানোর চেষ্টা করছি। নাহলে প্রথমে ভাবছিলাম যে প্যাভলভ এবং স্কিনার দুটো একসঙ্গে পড়িয়ে দেবো, কিন্তু আমি ভাবলাম যে এটা ডিফিকাল্ট হয়ে যাবে। যারা একদম নিউ, যারা জয়েন করছে, তারা হয়তো আফটার ক্লাস মনে মনে গালিগালাজ করবে যে কি বললো বুঝতেই পারলাম না,
এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমি চাইছিলাম যে থিওরিজ গুলোকে আমরা একটু স্ট্রং করে নেব, যে আমাদেরকে যেভাবেই কোশ্চিন দিক না কেন আমরা একটা থিওরিজের যে স্টোরিটা সেটা যদি মাথার মধ্যে থাকে, তাহলে আমরা টোটালি একটা আইডিয়া করে অপশন গুলো তো আমরা বুঝতে পারবো। আমরা তো মাস্টার্স করে এই জায়গায় এসেছি, মোটামুটি কি বোঝাতে চাইছে সেটা যাতে করা যায়। এবার আমি এটাও ভেবেছি যে পরে আমরা চাইবো স্কিনার এবং প্যাভলভ কম্পেয়ার করে একটা স্টাডি করতে, এবং সেটাতে তোমাদের হেল্প দরকার। তোমরা রেডি হয়ে আসলে তবে এটা ভালো হবে, নাহলে ওই সেটা আমি ভাবছি পেড ব্যাচে করব, কারণ এই নিউ ব্যাচে মানে ফ্রি ব্যাচে করলে অনেক নতুন স্টুডেন্ট থাকে, তো ওদের আবার অনেক কোয়ারিজ চলে আসে, সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়। তো চলো এটা আমি একটু ডিসকাস করছি প্যাভলভ থিওরিটা। আর কিছু কোশ্চেন আছে নাকি? না স্যার, ঠিক আছে, আপনি যেভাবে এগোচ্ছেন এটাই ঠিক আছে। যদি শেষের সময় থাকে একটা শুধু ওভারভিউ দিয়ে দেবেন যে ঠিক আছে, প্রত্যেকটা থিওরি মোটামুটি কিভাবে ম্যানেজ করবো, জাস্ট এটুকুই। ওকে ওকে, ঠিক আছে, চেষ্টা করছি। তাহলে শুরু করি প্যাভলভ থিওরি। মোটামুটি বিহেভিয়ারিজম বিষয়টা এটাই। আরো আছে অনেক কিছু, বই পড়বেন, বই পড়লে অনেক কিছু জানতে পারেন। আমার টার্গেট হচ্ছে যে আমরা বিষয়টাকে টোটাল সামারাইজ করে কিভাবে মাথায় ঢোকাই। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি যে আপনারা গল্পটা প্রত্যেকেই জানেন। গল্প বলছি এই কারণে কেউ আবার মানে ইমোশনালি এইভাবে ভাববেন না গল্প কেন বলছি, এটা আমরা জাস্ট বলছি যে উনি করেছিলেন কি, যে প্রথম স্টেজে খাবার আনতেন, তার জন্য স্লাইভা বেরোতো। দ্বিতীয় স্টেজে মানে এই ঘটনাটার আগে উনি কি করতেন, একটা করে বেল বাজাতেন, যেটা আমরা নর্মাল বইগুলোতে পেয়েছি সেটাই আমি বলছি। বেল বাজাচ্ছেন, বেল বাজানোর পরে কিছুটা সময় পরে একটা করে ফুড আনছেন, স্লাইভা বেরোচ্ছে। এই ঘটনার রিপিটেশন হচ্ছে বহুবার, বহুবার রিপিটেশন হচ্ছে। এবার বেল বাজার সঙ্গে সঙ্গেই স্টিমুলাস বেরিয়ে যাচ্ছে, মানে স্লাইভা চলে আসছে। তো স্লাইভা ফুডের সঙ্গে রিলেটেড, স্লাইভা ফুড একসঙ্গে দেওয়া হচ্ছে, স্লাইভা বেরোচ্ছে, এই স্লাইভা বেল একসঙ্গে বাজানো হচ্ছে, স্লাইভা বেরোচ্ছে। বেল এটা কিছুদিন চলার পরে, মনে করো 5-10 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ চলার পরে বেল বাজার সঙ্গে সঙ্গেই স্লাইভা বেরিয়ে যাচ্ছে, কেন ডগ বুঝে যাচ্ছে যে এবার খাবার আসবে। তো এই যে কন্ডিশনিং হয়ে গেল, এটাকে উনি ক্লাসিক্যাল কন্ডিশনিং নাম দিয়েছে। বাট এটা একদম পুয়ার মানে ব্যাপার, কারণ এটা জানা না জানা একই ব্যাপার, কারণ এটা প্রত্যেকটা বইতেই তুমি পেয়ে যাবে। বাট আমরা স্টোরিটা এইভাবে পড়ছি, দেখুন। যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে এরকম যে এবার আপনি বলবেন যে এই স্টোরিটাকে স্যার আপনি আলাদা করে কেন পড়াচ্ছেন, এটাও একটা কোশ্চিন। আপনি কেন পড়াচ্ছেন, ভাই আমি যেটা পড়ছি তার মধ্যে ভুল কোথায়? এবার আমি একটা কোশ্চিন, সিম্পল কোশ্চিন করছি। মনে করুন আপনি বেল বাজালেন, বেল বাজানো ঠিক 1 সেকেন্ড পরে আপনি ফুড দিলেন। ধরুন বেল বাজানো শুরু করেছেন 9টায়, 9টা বেজে 1 হয়েছে, মানে 9.1। এরপরে আপনি 1 সেকেন্ডের পজ দিয়ে ফুড এনেছেন, তার জন্যে এক ধরনের স্লাইভা তার মুখ দিয়ে বেরোলো। এই ঘটনাটা আপনি বহুবার করেছেন। এবার আপনি আমাকে বলুন, যদি কেউ এই 9টা বেজে 1 হচ্ছে এর মাঝখানেই ফুড দিয়ে দেয়, প্রথম ঘটনা ছিল 9টা বেজে 9.1 পর্যন্ত আপনি বেলটা বাজালেন, আমি একটু সময় দিয়ে দিচ্ছি, বলুন 9টা থেকে 9টা 5 মিনিট ধরে আপনি বেল বাজিয়েছেন, বেল স্টপ, তার 1 সেকেন্ড পরে আপনি ফুড দিচ্ছেন, স্লাইভা বেরোলো, নো প্রবলেম, এটাতেও কন্ডিশনিং হলো। এবার মনে করুন 9টা বেজে 5 মিনিট অব্দি বেলটা বাজাচ্ছেন, এরই মধ্যে কোনো একটা সময় আপনি ফুডটা এনে বারবার তাকে দিচ্ছেন এবং তার স্লাইভা বেরোচ্ছে। এবার আপনি বলুন, আপনাকে যদি এই এক্সপেরিমেন্টটার দায়িত্ব দেওয়া হতো বা আপনাকে যদি এই রকম কাজ করতে বলা হতো, আপনি কোন ধরনের কনসেপ্টটাতে এগ্রি করতেন, যে কোনটাতে ভালো লার্নিং হবে, কোনটাতে এগ্রি করতেন? প্রথমেরটা। আচ্ছা, উনি বলছেন প্রথমেরটা, বাকিরা? এবার বোঝা যাচ্ছে কেন আমাদের, প্রথমটাই। আচ্ছা প্রথমটাই কেন বলতে পারবেন?
মানে একটু ওয়েট করে দেখা হচ্ছে যে কতক্ষণ লালাক্ষরণটা হচ্ছে, বা আদৌ এর পরে দেওয়ার পরেও কি লালাক্ষরণটা হবে কিনা সেই জন্য। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে এটাতে দিলে বলছেন যে এর থেকে কম ইফেক্টিভ হবে। আর আমি যদি দুটোই একসঙ্গে দিই, মনে করুন 9.5 মিনিট অব্দি বেল বাজছে, 9.1-এ বেল বাজা শুরু হয়েছে, তখনই ফুড চলে এলো, তিনটে কন্ডিশন চলে এলো। মানে আমার কাছে বক্তব্যটা এটাই যে আমরা এক্সপেরিমেন্ট গুলোকে যদি একটু ডিটেলসে না পড়ি, তাহলে আমাদের ক্ষেত্রে প্যাভলভ থিওরি কিন্তু ওই বুকিশ নলেজ হয়ে যাবে, মানে আমরা নিজেরা ফিল করতে পারবো না। মানে আমরা যদি অ্যাজ এ ক্লাসে টিচার হিসেবে যদি কোনো লার্নিং কনসেপ্ট শেখাতে চাই, আমার ক্ষেত্রে কোনটা মোস্ট ইফেক্টিভ হবে এটা কিন্তু আপনার হাতে আছে। তাই জন্য প্যাভলভ থিওরি এই জন্যই এতটা ইম্পর্টেন্ট হয়। ওনারা যেটা বলেছেন এটা ঠিক, যে এটাতেই কিন্তু বেস্ট লার্নিং হবে, কিন্তু কারণটা কি সেটা আমরা পরে ডিসকাস করি, আমাদের এটা কোশ্চিন থাকলো। তো এখন আমি এটা ডিসকাস করছি না, আগে আমরা থিওরিটা পড়ি, তারপরে আমরা ডিসকাসটা করবো। হ্যাঁ, এগুলো কি আমরা ওই টাইপ অফ স্টিমুলাস কন্ডিশনিং নিচে পরে কোশ্চিন দিয়ে রেখেছি না, এগুলোই হচ্ছে টাইপ অফ কন্ডিশনিং, এগুলোই আমরা ওখানে গিয়ে কোশ্চিনে পাবো। তো আমি আগে থিওরিটা বলছি, কেন আমি কেন কথাটা লিখেছি না, আমাদেরকে এইরকম কোশ্চিন পরীক্ষাতে আসবে, তো সেই জন্য আমাদেরকে এর জন্য রেডি হতে হবে যে আমরা কোন ধরনের কন্ডিশনিং করাবো, এবং এর প্রত্যেকটার একটা করে নাম আছে, এই নামগুলো আমাদেরকে জানতে হবে, এবং কোন ঘটনাটার কোন নাম সেটাও জানতে হবে, যাতে আমাকে যদি কোশ্চিনে এরকম নাম দিয়ে দেয়, উল্লেখ করে দেয় হুইচ ওয়ান ইজ মোস্ট ইফেক্টিভ কন্ডিশনিং ফর টিচিং লার্নিং প্রসেস, তখন আমাদেরকে কিন্তু প্রপার নামটাই আমাদেরকে উল্লেখ করে জানতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। তো এই জন্যই আমি চাইছি যে আমরা নর্মাল যদি ওই থিওরিটা পড়ি, যেটা আমি একটু আগে বললাম, তাতে কিন্তু এই জিনিসটা তুমি বুঝতে পারবে না বা তোমাদের ক্ষেত্রে সমস্যা হবে। তো সেই জন্য আমরা একটু ডিটেলসে পড়বো, যেটা এইভাবে, যেটার জন্য আমরা দেখুন আমরা এখানে কতগুলো পয়েন্ট করে রেখেছি, যে কি পয়েন্টগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে, সেটা হচ্ছে এইগুলো আমাদেরকে 1, 2, 3, 4, 5, এই 5টা আমাদেরকে ভালো করে জানতে হবে। তো এই 5টা যদি জানতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এক্সপেরিমেন্টটাও একটু অন্যভাবে ব্যাখ্যা করতে হবে। তাই আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি, আপনারা একটু শুনুন, তারপরে আপনাদের বক্তব্য আপনারা বলবেন। প্রথম, অ্যাকিউজিশনের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, উনি প্রথম করলেন, প্রথম এক্সপেরিমেন্টটা একদিনে হয়নি, তো এক্সপেরিমেন্ট অনেক ভাবে হয়েছে, এমনি এমনি তো নোবেল পাবে না, নিশ্চয়ই আরো কিছু কাজকর্ম করেছে। তো বিষয়টা হচ্ছে কি, উনি প্রথম কি করলেন, মনে করুন একদম শুরুতে সকাল 6টায় বেল বাজালেন, একটাই বেল বাজালেন, ধরুন ওনার কাছে 3টে বেল আছে, বেল 1, বেল 2, বেল 3, ধরুন একদম মর্নিং, আর্লি মর্নিং এ 6টার সময় উনি বেল 1 বাজালেন, বাজানোর পরে উনি খাবার দিলেন, ফুড এলো। আবার 8টার সময় বেল 1 বাজালেন, ফুড এলো। আবার 10টার সময় 2 ঘন্টা অন্তর উনি বেল বাজাচ্ছেন, বেল 1টাই বাজাচ্ছেন, বেল 2, বেল 3-র কোনো ভূমিকা নেই। এবার আমি বেল 1, বেল 2, বেল 3 কেন বলছি, তাদের রিংটা আলাদা আলাদা, বেল 1-এর রিং আলাদা, বেল 2-র রিং আলাদা, বেল 3-র রিং আলাদা। এরকম নয় যে বেল 1-এর যা রিং বেল 2-রও রিং, যেমন রিংটোন যেরকম হয়, মনে করুন কারো আলাদা রিংটোন, সেরকম 3টে রিংটোনই আলাদা। তো বেল 1 বাজানো হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, ফুড আসছে, এই ঘটনার পুনরাবৃত্তি হয়, মানে করুন 1 সপ্তাহ চলে। তো এই ঘটনা যখন চলছে 1 সপ্তাহ, তখন উনি দেখতে পাচ্ছেন যে ফুড আসার সঙ্গে সঙ্গে, ফুড বলছি, বেল 1 বাজার সঙ্গে সঙ্গে, বেল 1 বাজার সঙ্গে সঙ্গেই ডগের স্লাইভাটা বেরোচ্ছে। তো এই কন্ডিশনিংটাকে উনি নাম দিলেন অ্যাকিউজিশন। কি নাম দিলেন? অ্যাকিউজিশন। মানে আমরা নর্মাল যে ঘটনাটা আমরা পড়ছি,
যে ঘটনাটা হয়ে থাকে সেই ঘটনাটারই উনি নাম দিলেন অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন সম্বন্ধে কোনো সমস্যা আছে কারো? অ্যাকুইজিশন কি? না। ওকে। স্যার এরপর বাংলা মানেটা কি? অ্যাকুইজিশন মানে গ্রহণ করা আর কি, মানে এরকম একটা কিছু বলি। ওখানে কিন্তু ইংলিশ টার্মটাই আসবে, হ্যাঁ আপনারা হিন্দিটা জেনে রাখতে পারেন, ইংলিশ অথবা হিন্দি। অ্যাকুইজিশন মানে যেটা হয় না যে নিয়ে নেওয়া, মানে অ্যাকসেপ্ট করে নেওয়া, সেটাই বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে জেনারেলাইজেশন। উনি কি করলেন দেখুন, সকাল 6টায় বেল বাজালেন, সেম ঘটনা। কোন বেলটা বাজালেন? বেল 1 বাজালেন। কি আসলো? ফুড আসলো। কি হলো? স্লাইভা বেরোলো। 8টার সময় বেল বাজালেন, কিন্তু সেকেন্ড বেল বাজালেন, মানে 2 নম্বর বেলটা বাজালেন, ফুড এলো, স্লাইভা বেরোলো। আবার 10টার সময় বেল 3 বাজালেন, ফুড এলো, স্লাইভা বেরোলো। এইভাবে চলছে, মানে বেল 1 প্রথম বাজছে, ফুড আসছে, স্লাইভা দিচ্ছে। 8টা বাজছে, মানে এটা টাইম আর কি, এটা টাইম, এটাকে টাইম ধরে চলুন, টাইম, এটা সকালের টাইম। তো এইভাবে যখনই বেল বাজছে 2 ঘন্টা ছাড়া ছাড়া, কিন্তু বেলের আওয়াজটা আলাদা। আবার ভালো করে বুঝুন, এখানেও বেল বাজছে, এখানে শুধু, এখানে হচ্ছে টাইপ অফ বেল আমি লিখে রাখছি, এখানে কিন্তু বেলটা কিন্তু সেম, সেম রিংটোন, সেম আওয়াজ। এই যে স্লাইভা বেরোচ্ছে, এই রকম আওয়াজ হলেই কিন্তু ওর স্লাইভা বেরোবে। এখানে কিন্তু এইটাই অ্যাকুইজিশন হয়েছে। আপনি যদি এই বেলের জায়গায় অন্য কোনো বেল বাজাতেন, তাহলে কিন্তু স্লাইভা বেরোতো না। ইনি এটাই বলতে চাইছেন, অ্যাকুইজিশন এটাই হবে যে এই বেল 1-এর যে রিংটোন, সে যখনই শুনবে তার স্লাইভা বেরোবে। অ্যাকর্ডিং টু অ্যাকুইজিশন, এটাই কনসেপ্ট আমরা পেলাম। আর এখানে কি পাচ্ছি? ডিফারেন্ট টাইপ অফ রিংটোন, ডিফারেন্ট টাইপ অফ রিংটোন আমরা পাচ্ছি। কখনো একরকম অন্যরকম বেল বাজছে, কখনো আরেক রকম বেল বাজছে, কখনো আরেক রকম বেল বাজছে। প্রত্যেকটা বেলের পরেই কিন্তু কি দিচ্ছে? ফুড দিচ্ছে, তার জন্য স্লাইভা বেরোচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাও কিন্তু 1 উইক অর 2 উইক এটা পুনরাবৃত্তি চললো। যেরকম এক্সপেরিমেন্টে হয়, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এই ঘটনাটাই বারবার 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 রিপিট হলো। এতে কি হলো? এতে বোঝা গেল যে ডগটা এই যে বেলগুলো বাজছে, যে কোনো বেল বাজলেই তো ফুড আসছে, সে কিন্তু এই আওয়াজটাকে জেনারেলাইজ করে নেবে, মানে এই ধরনের কোনো আওয়াজ পেলেই কিন্তু তার মুখ থেকে স্লাইভা বেরোবে। এই জন্যই নাম হয়েছে জেনারেলাইজেশন। মানে প্যারালাল কোনো শব্দ আওয়াজ যখনই বাজবে, মানে এই এক্সপেরিমেন্ট চলাকালীন একটা ঘটনাও ঘটেছিল, মানে ওনার বাড়িতে একজন পিয়ন যারা লেটার দেয়, তখন তো এত ফোন ছিল না, তখন লেটার আসতো, লেটার আসছে, যেরকম রিংটোন বাজায়, ডোরবেল থাকে না, তো দেখতে পেয়েছিলেন উনি যে ডোরবেল বাজার সঙ্গে সঙ্গেও কিন্তু ডগির মুখ থেকে স্লাইভা বেরোচ্ছে। তাতে কি হয়েছে, ও জেনারেলাইজ করে নিয়েছে যে বেল বাজা মানেই আমার কাছে খাবার আসবে। তো এই ঘটনাটারই নাম হচ্ছে জেনারেলাইজেশন। তাহলে আমাদের কাছে যদি এক্সাম্পল থাকে, বা আমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা অপশন কোশ্চিনে থাকে যেখানে আমরা দেখতে পাই যে যে কোনো শব্দতেই ডগের মুখ থেকে স্লাইভা বেরোচ্ছে, এটা কোন ধরনের লার্নিং বা কোন ধরনের কি এলিমেন্ট অফ প্যাভলভ থিওরি, তাহলে আমরা দেখতে পাবো ওটা জেনারেলাইজেশনের কথাই উনি বলতে চাইছেন। এই পর্যন্ত কার অসুবিধা হলো বল? কারো সমস্যা? পরেরটা বলুন। ওকে, আচ্ছা, এটা আমি তাহলে এ করে দিচ্ছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন। এবার মনে করুন এখানে টাইম আছে, এখানে বেল্ট আছে। ধরুন 6টার সময়, সকাল 6টায় বেল বাজানো হয়েছে, বেল 1। আবার বলছি বেল 1, প্রত্যেকের আওয়াজ কিন্তু আলাদা। তাকে ফুড দেয়া হয়নি, ফুড দেয়া হলো না। সকাল 6টায় বেল বাজানো হয়েছে, ফুড প্রেজেন্ট করা হলো না। সকাল 8টায় বেল 2 বাজানো হয়েছে, ফুড প্রেজেন্ট করা হয়েছে।
আমি টিক মারছি যেটা, সেটাতে বেল বাজানোর সঙ্গে সঙ্গে ফুড এসছে, স্লাইভা বেরোবে। এখানে স্লাইভা বেরোলো না। এগুলো কিন্তু এরকম নয় যে এক্সপেরিমেন্ট এটার পরে এটা করা হয়েছে, উনি এগুলো পরপর করে গেছেন, তারপরে এই জিনিসটা এসছে। মানে এরকম নয় যে স্যার আপনি তো আগের এক্সপেরিমেন্ট গুলো বেল বাজিয়েছিলেন, এরকম ভাবতে পারো যে ডিফারেন্ট ডিফারেন্ট ডগের উপরে করেছেন, এরকম ভাবে ভাবতে পারো। মানে তার এই লার্নিংটা তার মধ্যে নেই, মানে এরকম ভাবেই তুমি এটাকে ব্যবহার করতে পারো বা ভাবতে পারো, সেজন্য বলে দিচ্ছি। মানে এটা নতুন ভাবে তোমাকে সিনারিওটা উনি বলতে চাইছেন। সকাল 10টায় বেল 3 বাজানো হলো, ফুড এলো না, তাহলে স্লাইভা বেরোবে না। আবার 12টার সময় বেল 1-এর জায়গায় বেল 2 বাজিয়ে দেওয়া হয়েছে, ফুড এসেছে, স্লাইভা বেরিয়েছে। আবার ধরো 2টোর সময় বেল 1 বাজানো হয়েছে কিন্তু ফুড দেওয়া হয়নি, তাহলে স্লাইভা বেরোবে না। তো এইরকম ঘটনা বারবার 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 করা হচ্ছে, 1 উইক 2 উইক ধরে এই ঘটনা করা হচ্ছে। একই জিনিস 1 or 2 উইক, যতদিন না ডগির মধ্যে এই রকম লার্নিং আসছে। তো কি হচ্ছে দেখুন, এখানে বেসিক সেন্স কি হচ্ছে, বেল 2 কিন্তু একটা পার্টিকুলার আওয়াজ, বেল 1-এর থেকে বেল 2-র আওয়াজ আলাদা, বেল 2 থেকে বেল 3-র আওয়াজ আলাদা। তাহলে ডগি কি জানতে পারছে যে বেল 1 বাজার সঙ্গে সঙ্গে আমাকে কোনো ফুড দেওয়া হবে না, বেল 2 বাজলেই আমি ফুড পাবো। এর 1 উইক 2 উইক এটা চলার পরে যখন বেল 1 বাজছে, তার কিন্তু স্লাইভা বেরোচ্ছে না, বেল 3 বাজছে, স্লাইভা বেরোচ্ছে না, বাট বেল 2 যখনই বাজানো হচ্ছে তার মধ্যে থেকে স্লাইভা বেরোচ্ছে। তার মানে কি, তার মধ্যে এই কন্ডিশনিংটা হয়ে গেছে। মানে কি, ডগি ডিসক্রিমিনেট করতে পারছে যে কোন সাউন্ডের পরে ফুড আসতে পারে। তো এই জন্য এটাকে বলা হয় ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে আলাদাকরণ, মানে আমি ডগি মধ্যে কন্ডিশনিং হয়েছে যে সে ডিফারেন্ট সাউন্ডের মধ্যে থেকে যে সাউন্ডটার পরে ফুড আসবে সেই সাউন্ডটাকে সে তার ব্রেনের মধ্যে অ্যাকুইজিশন করতে পারবে। তো এই কনসেপ্টটাকে উনি নাম দিয়েছিলেন ডিসক্রিমিনেশন। এখান অবধি কারো সমস্যা নাকি বলুন? না স্যার। ওকে, এরপরে এরপরে আছে এক্সটিংশন। এক্সটিংশন মানে হচ্ছে যেটা আমরা এখানে দেখব, ভুলে যাওয়া। মনে করুন ডগির মধ্যে কন্ডিশনিং হয়ে গেছে, কন্ডিশনিং হয়ে গেছে মানে সে বেল বাজলে খাওয়া মানে খাবার আসবে, এরকম একটা কন্ডিশনিং আপনি করে ফেলেছেন। মনে করুন এই কন্ডিশনিংটাই তার মধ্যে হয়ে গেছে যে বেল 2 বাজার সঙ্গে সঙ্গে আমি ফুড পাবো, এই কন্ডিশনিংটা তার মধ্যে অ্যাকুইজিশন হয়ে গেছে, এটা আমরা ধরে নিয়ে এগোচ্ছি। এবার মনে করুন এই ঘটনাটাই আরেকটা তার কাছে এলো, টাইম, বেল, ফুড, স্টিমুলাস। 6টার সময় বেল বাজালো, বেল 1-ই বাজালো, ফুড দিল না, স্টিমুলাসও বেরোলো না। আবার 8টার সময় বেল 1 বাজিয়েছিল, বেল 2 বাজিয়েছে কিন্তু ফুড দিল না, ফুডে আমি কেটে দিচ্ছি, কিন্তু ফুডটা কিন্তু কাটছি, ফুড লিখেছি, লিখে কাটছি, স্লাইভা কিন্তু বেরোবে। কেন না, তার মধ্যে অ্যাকুইজিশন হয়েছিল। এবার আবার 10টার সময় একইভাবে বেল 3 বাজানো হলো, ফুড দেয়া হলো না, স্লাইভা বেরোনোর কোনো প্রশ্নই নেই, সরি বেল 3। এইভাবে চলছে, মানে এখন কোনো বেল বাজানোতেই ফুড দেয়া হচ্ছে না। যে কোনো বেল বাজার সঙ্গে সঙ্গে বেল 2-তেই তার একটা এক্সপেকটেশন ছিল যে ফুড আসবে, সেই জিনিসটাও ইভেন পাভলভ ক্রস করে দিয়েছে, মানে কি তাকে ফুড দিচ্ছে না। এই যে বিষয়টা, এই বিষয়টাও যদি উনি বলছেন 1 উইক অর 2 উইক যদি কন্টিনিউয়াস বেসিসে চলে, তাহলে এই যে কন্ডিশনিংটা হয়েছিল এটা এক্সটিংশন হয়ে যাবে। মানে কি, তার আনকনসাস মানে সাবকনসাস মাইন্ডে এটা চলে যাবে। সে তখন কিন্তু 1 উইক 2 উইক চলার পরে বেল 2 বাজলেও তার মুখ থেকে স্লাইভা বেরোবে না। ওইটারই নাম উনি দিয়েছেন এক্সটিংশন। যেটা উনি উদাহরণ দিয়েছেন যে অনেকেই আমরা আছি গভর্নমেন্ট জব পাওয়ার সময় কি হয়, আমরা দেখবে টাইপ খুব ভালো করি, আমাদের হাতে প্রচুর স্পিড থাকে। গভর্নমেন্ট জব পাওয়ার পরে আমাদের হাতে স্পিড কমে যায়, কমে যায় ইন দ্য সেন্স আমরা যদি না করি ভুলেও যেতে পারি, স্পিড তুলতেও ভুলে যেতে পারি।
আমাদের নর্মাল স্পিডেই আমরা কাজ করতে গিয়েও ভুলে যেতে পারি যদি আমি কাজ না করি। তো সেম কন্ডিশনিং হয় যে 1 উইক 2 উইক একই জিনিস চললে তার মধ্যে থেকে এই জিনিসটাও সাবকনসিয়াস, হ্যাঁ ভুলে যায় না, আমি বলা ভুল হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। এবার এন্ট্রি নেবে এই জিনিসটা স্পন্টেনিয়াস রিকভারি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক পিএইচডি এন্ট্রান্স এক্সামে কোশ্চেন দেয়, হোয়াট ইজ দ্য স্পন্টেনিয়াস রিকভারি। এটা একটু ভালো, কেউ কিছু বলছেন? আনমিউট কেউ mic- করুন। বলছি কেউ যদি কিছু বলেন তো বলুন, অসুবিধা নেই। আচ্ছা, স্পন্টেনিয়াস রিকভারিতে কি হয় দেখুন, মানে এই যে জিনিসটা ভুলে গেল, আমি বলছি তো ভুলে গেল, হয়তো টার্মটা কারো মনে হচ্ছে যে এটা স্যার লেখা থাকে না বইগুলোতে, আমি বোঝানোর জন্য বলছি ভুলে গেল, ভোলে না, এটা সে ভোলে না। কি হয়, এই ঘটনাটাতেই B2 তে তো ফুড দেয়া হচ্ছিল না, B2 তে এখানে ফুড কোনো বেলেই ফুড দেয়া হচ্ছিল না। এই ঘটনাটাই যদি আবার টাইম, বেল, ফুড, স্টিমুলাস, 6টার সময় বাজলো, বেল 1 বাজানো হলো, ফুড দেয়া হলো না, স্লাইভা বেরোলো না। 8টার সময় বেল বাজানো হলো, বেল 2 বাজলো, ফুড দেয়া হলো এবং স্লাইভা বেরোলো না, তখন বেরোবে না, প্রথমটা বেরোবে না। আবার 10টার সময় বেল 3 বাজলো, ফুড এলো না, স্লাইভা বেরোনোর কোনো প্রশ্ন নেই। উনি বলছেন যে আবার তুমি যদি ফুড দাও, আবার যদি ফুড দাও, বেল 2 বাজার সঙ্গে সঙ্গে যদি ফুড দাও, তাহলে প্রথমবার এই ঘটনাটা ঘটার জন্য আমি বলেছিলাম 1 উইক লাগবে বা 2 উইক লাগবে এই ঘটনাটা ঘটার জন্য। মানে ঘটনাটা কি, এই কন্ডিশনিংটা যে বেল 2 বাজলেই রেসপন্স বেরোবে, স্টিমুলাস বা স্লাইভা বেরোবে। তো এই ঘটনাটা এখানে আর কিন্তু 1 উইক লাগবে না, 2 থেকে 3 দিন, 2 ডেজ, উনি এরকমও লিখে গেছেন 2 থেকে 3 ডেজ, বা ওই 72 ঘন্টা না কত একটা টাইম উনি বলেছিলেন, আমার এক্স্যাক্টলি মনে নেই। উনি বলছেন যে এই B2 বাজানোর সঙ্গে সঙ্গেই তার মধ্যে স্টিমুলাস চলে আসবে। আগের যে সময়টা লেগেছিল সেই সময়টা এখন আর লাগবে না, সেই সময়টার খুব কম সময় লাগবে। এবং ভালো ভালো বইগুলোতে এর একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনও দিয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা, যে কি অ্যাকচুয়াল মানে স্পন্টেনিয়াস রিকভারি ব্যাপারটা কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে কি যে এই ধরো আমার প্রথমবার যে লার্নিংটা হয়েছিল, মনে করো লার্নিংটা হওয়ার জন্য এরকম একটা গ্রাফিক্যাল সময় লেগেছিল, মানে এই সময়ে তার এই যে সময়, এটা টাইম ভাবো, এটা টাইম গ্রাফ, টাইম, আর এদিকে ভাবো লার্নিং। তাহলে এইখান থেকে এইখানে পৌঁছতে তার 1 থেকে 2 উইক, এটা উইক, এতটা সময় লেগেছে 1 থেকে 2 উইক এখানে পৌঁছতে। এবার কি হচ্ছে, এক্সটিংশনে কি হচ্ছে, সে তাকে খাবার দেয়া হচ্ছে না, এটা চলছে, তার মানে সে একদম ভুলে যাবে না। আমি যেটা বলেছিলাম যে ভুলে যাবে, ভুলে সে যাবে না, সে কিন্তু রেসপন্স করবে না। এবার এগেন যদি সেই কনসেপ্টটা করা হয়, মানে এইখানে যে ব্যবহারটা করা হচ্ছিল স্পন্টেনিয়াস রিকভারিতে, এই যে সময়টা লেগেছিল এইখানে পৌঁছতে, এইরকম এনভায়রনমেন্ট যদি তাকে আবার দেয়া হয়, সেই পিকে পৌঁছতে ম্যাক্স টু ম্যাক্স 1 থেকে 2 ডেজ সময় লাগাবে। মানে এই যে সময়টা, এই সময়টা খুবই কম, এই সময়টাকেই বলা হচ্ছে স্পন্টেনিয়াস রিকভারি। এই গ্রাফটা আপনারা যদি মনে রাখেন, তাহলে এইখানে হচ্ছে আপনাদের ডিসক্রিমিনেশন, এইটা হচ্ছে এক্সটিংশন, এই জায়গাটা যেখানে পিক থেকে নামছে এটা হচ্ছে এক্সটিংশন, আর এইটা এই জায়গাটা হচ্ছে স্পন্টেনিয়াস রিকভারি। বলুন এই 5টা কি এলিমেন্ট বোঝা গেছে না যায়নি? স্যার এই লাস্টেরটা যেন বুঝতে পারলাম না। মানে স্পন্টেনিয়াস রিকভারি মানেই হচ্ছে যখন এগেন তাকে সেম এনভায়রনমেন্ট দেওয়া হচ্ছে। এক্সটিংশনে কি ছিল, সে ভুলে গিয়েছিল যে বেল 2 বাজলে যে তাকে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, সে ভুলে গিয়েছে যে বেল 2-র আওয়াজে যে যা স্লাইভা বেরোচ্ছিল সেটা সে ভুলে যায়নি, সে তার স্লাইভাটা বেরোনো বন্ধ হয়ে গেছিল। বাট তার ওই লার্নিংটা কিন্তু মাথার মধ্যে আছে, সাবকনসিয়াস মাইন্ডে। এগেন তাকে যখন সেম এনভায়রনমেন্ট দেওয়া হচ্ছে,
সে কিন্তু ওই লার্নিংটা আবার ফেরত পাচ্ছে, যে বেল টু বাজার সঙ্গে সঙ্গেই তার মধ্যে স্লাইভা বেরোচ্ছে। কিন্তু প্রথমবার বেল টু বাজার সঙ্গে সঙ্গে স্লাইভা বেরোতে যে 1 উইক 2 উইক সময় লাগছিল, সেই সময়টা এখন খুব কম সময় লাগছে। যেমন আপনি ভাবুন, প্রথম 6 মাস নেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা 1 বছর নেটের সিলেবাস, নেটের যাবতীয় যত রকম সোর্সেস আছে সেখান থেকে নেটটাকে রেডি করার জন্য আপনার 1 বছর সময় লেগেছে। এবার মনে করুন কোনোভাবে আপনার হোক, আমি চাই, ধরুন কোনোভাবে কোনো নেটটা হলো না, আপনি রাগ করে কি করলেন, দূর আর পড়াশোনা করবো না করে সব বন্ধ করে দিলেন। দেখবেন আপনি ধীরে 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 সব ভুলতে শুরু করবেন। যদিও ভুলবেন না, কারণ ওটা মাথায় থাকে, সাবকনসিয়াস মাইন্ডে থাকে। তো আবার ধরুন কোনো জায়গা থেকে আপনি মোটিভেশন পেলেন যে একবারে হয় না, আর একবার দিয়ে দেখ, তখন দেখবেন আবার যখন আপনি ওই সেম পিকে পৌঁছতে চাইবেন, আপনারা 1 বছর সময় লাগবে না, ওটা আপনার ম্যাক্স টু ম্যাক্স 1 উইক বা 1 মাস এর মধ্যেই আপনি আবার সেই সেম যে জায়গায় আপনি পিকে ছিলেন প্রথম পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন, সেইখানে পৌঁছে যাবেন। এই যে কম সময়ের মধ্যে আপনি রিকভার করে গেলেন, এটারই নাম হচ্ছে স্পন্টেনিয়াস রিকভারি। বুঝতে পারলাম? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো কিছু কোশ্চিন থাকলে বলো। আজকে কোশ্চিন করছে না কেন, মানে কি সমস্যা, কি কেউ কোশ্চিন করছে না? বুঝতে কি অসুবিধা হচ্ছে? মানে এই কনসেপ্ট গুলো কি আপনারা জানতেন? মানে আমি কি, মানে কোনো যারা একদম জানতে না তাদের তো হেল্প হলো নাকি? না না স্যার, আসলে আমরা মানে আমি নিজের কথা বলছি, একদম বইয়ের ওপরে ওপরে ভাষা ভাষা নলেজ নিয়ে চলে গেছি। আপনি যেভাবে পুরো বিষয়টাকে তুলে ধরলেন, এর সামান্যতম আমার সেইভাবে কোনো আইডিয়া ছিল না, একদম নতুন ভাবে নতুন করে আপনি গড়ে দিলেন। না না, সেটা ঠিক। বাকি যারা একদম মানে নতুন, তাদের কি সমস্যা হলো মানে থিওরিটা জানতে বা বুঝতে? তবে এমনি বইয়েতে আমি যেটা বললাম যে প্রথম একটা বেল বাজানো হবে, ছবি আঁকা আছে, ওইরকম ব্যাপারটা আছে। যদি বইগুলো পড়েন, বইগুলো পড়লে ওটাই হবে। আপনাকে যেটা করতে হবে, আপনি বলবেন স্যার আপনার এই বিষয়টার সোর্স কি, মানে আপনি তো অথেন্টিক বলছেন না ভুল বলছেন। মানে এরকম থিওরি পড়তে গেলে না, দেখবেন এই থিওরির উপর অনেকে রিসার্চ করছে, রিসার্চ পেপার পাবলিকেশন করছে, তাদের ওই পাবলিকেশন গুলোকে আপনাকে পড়তে হবে ডাউনলোড করে। তাহলে আপনি বইয়ের থেকে আলাদা কিছু একটু মানে বেশি জানতে পারবেন। তো আমার তো বেকার, আমি তো কাজ করি না খুব একটা, ওই কলেজে শুধু বসে থাকি, তখন আমি এগুলোকে একটু পড়ি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আর কি এগুলো জানা। তো আপনারাও জানতে পারবেন। আপনারা একটা শুধুমাত্র রিকোয়েস্ট, যেটা আহ উম, ওই জায়গাগুলো পড়বেন, বই পড়ুন, বই তো অবশ্যই লাগবে। আর আপনাকে করতে হবে কি, যে ওই রিসার্চ পেপারের পাবলিকেশন, যে প্যাভলভের উপরে কাজ করছে, বিহেভিয়ারিজম নিয়ে কাজ করছে, তাদের লেখা থেকে আপনি এগুলো পেয়ে যাবেন। মানে তখন আপনি নিজেও বুঝতে পারবেন, আমার মতো কাউকে লাগবে না। আচ্ছা, নতুন যারা একদম, তাদের কি সমস্যা বলো? একদম যারা নিউ। তারা কিছু বলবে না। চলো। আচ্ছা, আমি এই স্লাইডটা রেখেছিলাম এটাতে বোঝানোর জন্য, তো অলরেডি বুঝিয়ে দিলাম যখন, আর এটা আমার লাগছে না। তো ঠিক আছে, এবার আমরা মানে ওখানে একটা জিনিস আমরা বলতে পারি যে, আচ্ছা কোশ্চিন আমি কিছু রেখেছিলাম, দেখুন এটা যদি আপনারা অ্যান্সার করতে চান, দেখুন এই কোশ্চেনটার অ্যান্সার করুন তো দেখি কি হবে, নিজেরা বলুন। 2 মিনিট সময় নিন, 2 মিনিট, বলুন কি হবে। স্যার দেখা যাচ্ছে না, একটু সাইড। আচ্ছা, ওকে ওকে ওকে। স্যার এটা কি প্রথম বেল বাজার পরে কি হলো? হ্যাঁ, বেলটা কি হিসাবে অ্যাক্ট করছে এটা বলতে হবে। ওই আনকন্ডিশন। আচ্ছা,
আনকন্ডিশনিং কি রেসপন্স না স্টিমুলাস? রেসপন্স। না, বেল কি করে রেসপন্স হবে? বেল রেসপন্স কি করে? স্টিমুলাস। না, ওটা স্টিমুলাস হবে, সরি। আচ্ছা, আপনি বলছেন এটা স্টিমুলাস, তাই তো? আচ্ছা, একটা ভোট পেলাম এটাতে। আর কেউ? বাকিরা বলুন। স্যার সি এরটা হবে অ্যান্সার। স্যার সি হবে। ডিটা হবে। সি না, দেখুন রেসপন্স দেখুন কিভাবে রিয়াক্ট করতে হয়। দেখুন বেলটা কি, বেল তো প্রথমেই বাজবে না, তো সে তো কোনোদিনই রেসপন্স তো হবে না। রেসপন্স কি হবে? রেসপন্স মানে কি, যে কিছু শোনার পরে রিয়াক্ট করবে। তো বেল কি রিয়াক্ট করবে? বেল তো রিয়াক্ট করবে না। তাহলে বেল নিশ্চয়ই মানে স্টিমুলাস হতে পারে। তো স্টিমুলাস দুটো আছে এখানে, আনকন্ডিশনিং, কন্ডিশনিং। স্যার সিটটা কোনটা? হবে, সিটটা। সি। কেন সি হবে বলুন? why সি, why not বি? স্যার এখানে তো কন্ডিশনের ব্যাপারটা রয়েছে, কারণ ঘন্টাধ্বনির সঙ্গে সঙ্গে তো মানে খাবারের একটা সম্পর্ক আছে। ঘন্টাধ্বনির সঙ্গে খাবারটা এলেই তো তার লালাক্ষরণটা হচ্ছে। আচ্ছা, স্যার এটা বাকিরা? কি ন্যাচারাল স্টিমুলাস বলে? না, ন্যাচারাল স্টিমুলাস এটা কি? ন্যাচারাল স্টিমুলাস তো এটা হবে। ন্যাচারাল মানে হচ্ছে ফুড, যেখানে ফুড আসলে আপনার স্লাইভা বেরোবে। ফুড ইজ ন্যাচারাল। মনে করুন আপনি মানে খিদে পেলেই খাবেন, দিস ইজ ন্যাচারাল। মানে ন্যাচারাল মানে আপনার জৈবিক চাহিদা এটা। সেরকম বেল বাজার সঙ্গে তো কোনো রকম খাওয়ার কি সম্পর্ক আছে? মানে যেটুকু আপনি এমনি এই পড়াটার মধ্যে বুঝলেন যে বেল বাজার সঙ্গে খাওয়ার কোনো সেরকম কানেক্টেড কোথাও পাচ্ছেন না আপনি। বেল হচ্ছে একটা আলাদা ব্যাপার। বেল আমরা কাউকে জানানোর জন্য বাজাই। বেল হচ্ছে একটা টাইপ অফ স্টিমুলাসই, কিন্তু সেটা কোনোভাবে আমাদের সঙ্গে জৈবিক রিলেটেড না। স্যার এখানে বেল বাজছে, বেল বাজার ফলেই মানে সে খাবারটা পাচ্ছে, তাই মানে এটা মানে তার আগে থেকেই মানে জানা হয়ে যাচ্ছে যে বেল বাজা মানেই আমি খাবারটাই পাবো। হুম। তাহলে কি লিখবো, এটা কোনটা দেবো? ওই তো স্যার সি। সি। আচ্ছা, আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো। প্যাভলভ বিলংস টু, এগুলো সব বিভিন্ন লার্নিং কনসেপ্ট। ফাংশনালিজম, স্ট্রাকচারালিজম, বিহেভিয়ারিজম, এগুলো প্রত্যেকটাই লার্নিং কনসেপ্ট। মানে একটু আগে প্রথমে যে জিজ্ঞাসা করছিলে যে আমাদেরকে এইগুলো জানার একটা বেসিক আইডিয়া বলে দিন, বলেছে প্যাভলভ কোন ফিল্ডের লোক, এটা জানতে চেয়েছে। স্যার এরটা হবে। এ হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, এ ইজ কারেক্ট অ্যান্সার। কেন এ হবে? কারণ আমরা দেখলাম যদিও ডিরেক্টলি প্যাভলভ লাইফ সায়েন্সের লোক, উনি বিহেভিয়ারিজমের উপরে কাজ করেননি, কিন্তু ওনার যে কাজের পদ্ধতি বা কাজের যে আউটপুট, বিহেভিয়ার দেখা। বিহেভিয়ার দেখা, তো সেই কারণে আমরা এটাকে বিহেভিয়ারিজম ফিল্ডে রাখছি। নালে যদি কোথাও ডিরেক্টলি জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে, আপনি কিন্তু ডিরেক্ট বিহেভিয়ারিজম বলবেন না। মানে আমার যেটুকু ধারণা, বিহেভিয়ারিজম বললে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। বিহেভিয়ারিজম এর রেজাল্ট এবং প্যাভলভ যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট, সেটা কলাস করেছে বলেই আমরা ওনাকে বিহেভিয়ারিজমের মধ্যে রাখছি। ঠিক আছে, ওকে, এতে কোনো আপত্তি নেই তো? বিহেভিয়ারিজম এটা কারেক্ট। স্যার ডিরেক্ট বিহেভিয়ারিজম না বলে তাহলে কি বলা উচিত? ওনারটা তো কন্ডিশনিং কে নিয়ে কাজ, ওনার লাইফ সায়েন্সের রিসার্চের উপরে কাজ। মানে উনি যে নোবেল পেয়েছিলেন, ওনার তো বিহেভিয়ারিজম থেকে নোবেল দেয়া হয়নি। ওনার কাজটা ছিল যে একটা কন্ডিশনিং করে দেখিয়েছিলেন যে বেল বাজলে একটা ডগির স্লাইভা বেরোয়। তো এই যে দুটো আনন্যাচারাল তত্ত্বটা বিহেভিয়ারের উপর প্রভাব ফেলেছিল বেশি। হ্যাঁ, প্রভাব ফেলেছিল বেলি। মানে তুমি এরকম ভাবে তাহলে ধরতে স্যার আমি পারো। কি সাইকোলজি হিসেবে ধরবো? না না, সাইকোলজি তো তোমার একটা ডিসিপ্লিন। সাইকোলজি তো আর কোনো থিওরি না। সাইকোলজি একটা বায়োলজিক্যাল তত্ত্বের উপর বেশি মানে নোবেল পেয়েছিলেন, কিন্তু বায়োলজিক্যাল স্যার কনসেপ্ট, হ্যাঁ, তার কিন্তু তার আউটপুটটা আমরা সাইকোলজি বিহেভিয়ারিজম ফিল্ডে বিহেভিয়ার ইউজ তত্ত্বের করি। উপর বেশি প্রভাব ফেলেছিল।
হ্যাঁ, মানে তুমি বলবে যে ওনার এক্সপেরিমেন্ট লাইফ সায়েন্সের উপরেই, কিন্তু বায়োলজির উপরেই, কিন্তু তার যে রেজাল্ট, সেই রেজাল্টের উপরে বিহেভিয়ারিজম তত্ত্বটা দাঁড়িয়ে আছে, মানে বেসিক জায়গাটা বিহেভিয়ারিজম তত্ত্বটার উপরেই দাঁড়িয়ে আছে। সেই জন্য ওনাকে বিহেভিয়ারিজম ফিল্ডে আমরা রাখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার এইটা দেখুন, এটা কি হবে দেখুন। আচ্ছা, আমি সরে যাচ্ছি, তাই তো? দেখা যাচ্ছে তো? এটা চাইবো সবাই অ্যান্সার দিন। স্যার এরটা হবে। আচ্ছা, আপনি বলছেন এ, বাকিরা? স্যার রেসপন্স লিটেন্সি হবে বি। বি। বি, রেসপন্স লিটেন্সি। আচ্ছা, কোশ্চিনটা পড়েছেন তো? Pavlov conditioning paradigm was developed originally in which of the following was used as an independent variable? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে জানেন? রিসার্চে আমি বলেছিলাম একবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হয়। প্যাভলভের স্বাধীন চল যেটা। মানে স্বাধীন চল, তাই তো? ওকে, ভেরি গুড। মানে প্যাভলভের যে এক্সপেরিমেন্ট আছে, ওইখানে আপনি যদি প্যাভলভের জায়গায় থাকতেন, তাহলে কোনটাকে নিজের ইচ্ছে মতো চালনা করতে পারতেন, এটা আপনার কাছে জানতে চাইছে। মানে আপনি যদি মনে করেন যে স্যার পরীক্ষার হলে কোশ্চিন দেখে আমি জানি, কিন্তু কোশ্চিন দেখে আমি অনেক সময় গুলিয়ে ফেলি, তাহলে আপনি এই জায়গাটাকে দেখুন, আপনার কোশ্চিনের অ্যান্সার কে দেবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কথার মানে কি, এটা হচ্ছে আপনাকে প্রথমে জানতে হবে। আচ্ছা, প্যাভলভ কন্ডিশনিং প্যারাডিগম, এই কথাটার মানে জানতে হবে। মানে ওই এক্সপেরিমেন্টের প্যারাডিগম, মানে আপনি এরকম ভাবে ভাবুন যে ওই এক্সপেরিমেন্টের জায়গায় যদি আপনি নিজে চিন্তা করেন, আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আপনি আমাকে ব্যাখ্যা দিন যে আপনি কোন ভেরিয়েবলটাকে নিজের ইচ্ছে মতো বেশি কম করতে পারেন, এখানে কোনটা এখানে আপনার হাতে আছে, এটা বলুন। প্রথম হচ্ছে রেসপন্স ম্যাগনিটিউড, এটা তো ডগের হাতে আছে, ডগ তো রেসপন্স সে তো সেই করবে না, তো সেখানে তো আপনার হাত তো কিছু নেই। সিটা হবে তাহলে। তাহলে সি হবে। এই তো অ্যান্সার আপনি নিজেই দিয়ে দিলেন, অ্যান্সার সি পাবেন। বুঝুন, ওই জন্যই বলছি কোশ্চিনের মানে মানে কনসেপ্টটা আপনি যদি ধরতে পারেন, তাহলে ওটা কোনো ব্যাপারই থাকবে না। সিটা সি হবে অ্যান্সার নাম্বার হবে, কোনো নাম্বার অফ সি আর ইউ পেয়ারিং হয়। আপনি, হ্যাঁ, আপনি নিজের থেকে আপনার হাতে করতে আছে, হবে। ব্যাস। বাকিটা বোঝা গেছে কিনা আমি ডিসকাস করব প্রত্যেকটা অপশন। স্যার একটু ডিসকাস করুন। আচ্ছা, ওকে। আপনি বলুন, রেসপন্স প্যারাডিগম কি ইন্ডিপেন্ডেন্ট হবে? মানে আপনি যাকে শেখাতে চাইছেন সে কি রেসপন্স করবে, সেটা তো আপনার হাতে নেই, তাহলে এটা কি ইন্ডিপেন্ডেন্ট হবে? হবে না। রেসপন্স লিটেন্সিস, এটাও আপনার হাতে আছে। রেসপন্স বলা মানেই তো অন্য কেউ দিচ্ছে, সেটা আপনার হাতে কোথা থেকে হবে? আপনাকে যদি বলি আপনারা আমাকে রেসপন্স করুন, এই যে বলছি বলুন, আপনারা যদি না বলেন, আমি কিছু করতে পারবো? আমার হাতে নেই সেটা। আমার হাতে কি আছে? আমি কতবার, হাউ মেনি টাইমস আমি জিনিসটা রিপিট করতে পারি, এটা আমার হাতে আছে। যে বলো 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 বলো, সেটা আমার হাতে আছে। রেসপন্স যখনই আপনাকে বলেছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রেসপন্স তো দেখেই কেটে দেবেন। কিন্তু স্যার এখানে ঘণ্টাধ্বনি এবং খাদ্য দুটোই তো প্যাভলভের হাতেই ছিল। এই তো সিএস আর ইউএস পেয়ারিং, যেটা কন্ডিশনিং আর হচ্ছে পেয়ারিং। এই যে সিএস মানে কন্ডিশনিং স্টিমুলাস, আনকন্ডিশনিং স্টিমুলাস, দুটোই তার হাতে আছে। সেটার কতবার সে রিপিটেশন করবে, এই কথাটা সেটাই জানতে চাইছে। নাম্বার, এই সংখ্যাটাকে আপনি ভালো করে বুঝুন, এইটা কিন্তু নয়, এই সংখ্যাটাকে সে কতবার রিপিটেশন করবে এই পেয়ারটা করার জন্য, কতবার রিপিটেশন করবে সেটা তার হাতে আছে। আমি এক্সপেরিমেন্ট করছি মানে আমার হাতে আছে। আমি চাইলে 10 বারেও করতে পারি, 50 বার করেও রেজাল্ট সময় জমা দিতে পারি, 20 বার করেও রেজাল্ট জমা দিতে পারি। এখানে তো রেসপন্স বলেছে, আপনি হয়তো ভাবছেন যে ঘন্টার ধ্বনি, রেসপন্স কোনোদিন ঘন্টার ধ্বনি হবে?
রেসপন্স মানে কি, যে ডগ যে বিহেভিয়ারটা করবে, মানে মানে আপনি যেটাকে ভাবছেন যে স্লাইভা বের করার যে ব্যাপারটা, কতটা পরিমাণ স্লাইভা বেরোবে, কতটা পরিমাণ তার মধ্যে লার্নিং হবে, এটা কিন্তু আপনার হাতে নেই। আপনার হাতে শুধু এটাই আছে যে আপনি কতবার একই জিনিস তাকে বোঝাতে পারবেন, একই জিনিস বারবার রিপিট করতে পারবেন, এটা একটা টিচারের হাতে থাকে। বাট স্টুডেন্ট কতটা অ্যাকিউজিশন করবে, কতবারে সে বুঝতে পারবে, কতবারে সে রেসপন্স করবে, এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে স্টুডেন্টের উপরে। সেটাকে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি না। এখানে যদি ডিপেন্ডেন্ট কতটা থাকতো তখন আপনি রেসপন্সের দিকে অবজার্ভ করতেন, যে রেসপন্সের তখন অ্যান্সার গুলো রেসপন্স দিয়ে থাকতো না, তখন আপনার কাছে যেটা রেসপন্স রেসপেক্টিভ অ্যান্সার হতো সেটাই আপনার কাছে কারেক্ট অ্যান্সার হতো। তারপরে প্রেজেন্টেশন অফ সিএস অ্যালোন। এই প্রেজেন্টেশন অফ সিএস অ্যালোন এটা অবশ্যই আপনার দেখবেন যে সিএস কে মানে কন্ডিশনিং স্টিমুলাসকে একা প্রেজেন্ট করা হচ্ছে কতবার। তো দরকারই নেই না, আমি কন্ডিশনিং স্টিমুলাসকে একা প্রেজেন্ট করে আমার লাভটাই বাকি। আমার তো দরকার পেয়ারিং, আমার তো দরকার হচ্ছে পেয়ারিং। তো আমার একা প্রেজেন্ট করার, সেটা আমি যতবারই খুশি করি না কেন আমার কিছু এসে যায় না, আমার তো কাজটা ওটা দরকার নেই। তো এই চারটে অপশনের মধ্যে অপশন সি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মানে যেটা আমাদের এখানে চাইছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্ট। আর কিছু বলবো, মানে বোঝা গেছে না? না স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। এরপরে আমি যেটা আপনাদের ব্যাখ্যা দিচ্ছিলাম, যে আমরা টাইপ অফ কন্ডিশনিং যদি পড়ি, সেই কোশ্চেন গুলো দিয়েছি আর কি। তো আমি একটু বলে দিই আপনাদের বোঝার সুবিধে হবে। আমরা টাইপ অফ কন্ডিশনিং যদি দেখি, মানে আমরা যে কন্ডিশনিং পড়ছিলাম, আমরা যদি টাইপে চলে যাই, টাইপ অফ কন্ডিশনিং, এটা জানলে কিন্তু আপনি এগুলো ভালো করে বুঝতে পারবেন। টাইপ অফ কন্ডিশনিং, এখানে না আমরা দুটো জিনিসে ভেঙে নিচ্ছি। এটাও হয়তো অনেকে জানো তোমরা, তাও আমি বোঝানোর চেষ্টা করছি। একটাকে আমরা বলছি, কন্ডিশন স্টিমুলাস আর আনকন্ডিশনাল স্টিমুলাস। না 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 ওইভাবে না, বলছি দেখুন, একটা হচ্ছে ফরওয়ার্ড কন্ডিশনিং, ফরওয়ার্ড কন্ডিশনিং, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড কন্ডিশনিং। ফরওয়ার্ড কন্ডিশনিং কি কি, এর আবার ভাগ আছে। এই ভাগগুলোর মধ্যেই প্রথম ভাগটা হচ্ছে ডিলেড কন্ডিশনিং। আমি ব্যাখ্যা দিচ্ছি কি বলে ডিলেড কন্ডিশনিং। এর পরেরটা আছে দেখুন, আমি আর লিখছি না, এরপরে দেখুন ট্রেস কন্ডিশনিং, এটাও একটা ফরওয়ার্ড কন্ডিশনিং। ট্রেস কন্ডিশনিং এটাও ওয়ান টাইপ অফ ফরওয়ার্ড কন্ডিশনিং, আমি এক্সপ্লেন করছি বিষয়টা। আর একটা আছে সাইমালটেনিয়াস কন্ডিশনিং, এটাও ওয়ান টাইপ অফ ফরওয়ার্ড কন্ডিশনিং। তো আমি ফরওয়ার্ড কন্ডিশনিং এরই তিনটে কোশ্চেন আপনাদের এখানে দিয়ে রেখেছি। তো এরপরে হচ্ছে ট্রেস, আর একটা হচ্ছে সাইমালটেনিয়াস। তো এই তিনটে হচ্ছে ফরওয়ার্ড কন্ডিশনিং এর মধ্যে পড়ে। আমি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বোঝাবো, আগে নামগুলো বলে দিচ্ছি, তারপরে ওয়ান বাই ওয়ান ডিসকাস করে নেবো, তাহলে আপনারা এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবে। এরপর ব্যাকওয়ার্ড কন্ডিশনিং এর কোনো ভাগ নেই, ব্যাকওয়ার্ড কন্ডিশনিংটা আমি বলে দিলেই আপনারা বুঝে যাবেন যে ব্যাকওয়ার্ড কন্ডিশনিং ব্যাপারটা কি। তো আগে টাইপ গুলো কি বোঝা গেছে আমি কিভাবে ভাঙছি? ফরওয়ার্ড কন্ডিশনিং, ব্যাকওয়ার্ড কন্ডিশনিং। ফরওয়ার্ড কন্ডিশনিং এ তিনটে ভাগ, ডিলেড, ট্রেস, সাইমালটেনিয়াস। আর ব্যাকওয়ার্ড কন্ডিশনিং এর কোনো ভাগ নেই, ব্যাকওয়ার্ড কন্ডিশনিংটা আমরা ব্যাকওয়ার্ড কন্ডিশনিং হিসেবেই জানি। আচ্ছা, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বিষয়টা কি আগে বুঝুন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, যে আমরা বেল বাজাবো, তারপর খাবার দেব, তারপর স্লাইভা বেরোবে, এটাই হচ্ছে ব্যাপার। সেটাকে ধীরে 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 বেল বাজার সঙ্গে স্লাইভার একটা সম্পর্কে আনবো, এটাই তো আমরা এতক্ষণ ধরে বুঝলাম। তো ফুড, বেল, দেন ফুড, স্লাইভা বেরোলো, এই ঘটনাটা কি বলা হয়? ফরওয়ার্ড। যেখানে বেল বাজছে, তারপরে ফুড আসছে, তারপরে স্লাইভা বেরোচ্ছে, এই কনসেপ্টটা কি বলা হয়? ফরওয়ার্ড। আর উল্টোটা, প্রথমে বেল বাজানো হলো না, প্রথমে ফুড দিয়ে দেওয়া হলো, ফুড ইজ প্রেজেন্ট, তারপরে বেল বাজানো হলো অ্যান্ড স্লাইভা বেরোলো, এই কনসেপ্টটাকে বলা হয় ব্যাকওয়ার্ড কন্ডিশনিং। মানে
বেলের আগেই ফুড সার্ভ করে দেওয়া হচ্ছে। এটা আমাদের স্টাডির বিষয় নয়, আমি জাস্ট পড়ার ক্ষেত্রে বললাম, যদি কেউ কোনোদিন জিজ্ঞাসা করে তুমি এটা বলতে পারো। এটাও আছে ব্যাকওয়ার্ড কন্ডিশনিং, ফুড দেন বেল দেন স্লাইভার সঙ্গে সম্পর্ক। বোঝা গেছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ব্যাপারটা কি হচ্ছে, না কারো সমস্যা আছে? ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড নিয়ে কোনো কমেন্ট? না স্যার। ওকে, এবার আমরা আসছি, প্রথম হচ্ছে সাইমালটেনিয়াস। সাইমালটেনিয়াস কথার মানে কেউ জানো? সাইমালটেনিয়াস কথার মানে কি? না স্যার, বলে দিন। একসঙ্গে দুটোই চলবে, এটাও চলবে ওটাও চলবে। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। সাইমালটেনিয়াস মানে হচ্ছে একসঙ্গে। এটাকে যদি বাংলা করি এটা বোঝায় একসঙ্গে। মানে আপনি যেটা আমি প্রথম উদাহরণ দিচ্ছিলাম, আপনি বেল বাজানো শুরু করেছেন ধরুন সকাল 9টা থেকে 9টা 5 পর্যন্ত, এই সময় ধরে আপনি বেলটা বাজাবেন। এটা আপনার একটা এক্সপেরিমেন্টের পার্ট, যে আমি বেল বাজাবো 9টা থেকে 9টা 5 পর্যন্ত, বা 9টা বেজে 5 সেকেন্ড বা 5, যা যেটা আপনার মর্জি। তো এই যে বেলটা বাজাচ্ছেন, এখানে বেল বাজাচ্ছেন, 9টা থেকে বেল বাজানো শুরু হয়েছে, 9টাতেই আপনি ফুডটা প্রেজেন্ট করে দিলেন। তো এই ধরনের রেসপেক্টে যে স্লাইভা বেরোবে বা এই ধরনের যে কন্ডিশনিংটা হবে, এইটাকে বলা হয় স্টিমুলেশন, এই সাইমালটেনিয়াস কন্ডিশনিং, যেখানে বেল এবং ফুড একসঙ্গেই আসবে, প্রেজেন্ট করা হবে ডগের সামনে, যাতে বেল তুমি যত সময় বাজাও না কেন ফুড তার কাছে তত সময় ধরেই থাকছে, আফটার বেল বাজানোর পরেও ফুড তার কাছে থাকছে, এবং তার মধ্যে কন্ডিশনিং তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো এটাকে সাইমালটেনিয়াস কন্ডিশনিং হিসেবে নাম দেওয়া হয়। যেখানে এই ধরনের ঘটনা হবে যে বেলও বাজছে, সেই সঙ্গে সঙ্গে ফুড প্রেজেন্ট হচ্ছে অ্যান্ড কন্ডিশনিং তৈরি হচ্ছে, এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে সাইমালটেনিয়াস কন্ডিশনিং। এখানে কারো সমস্যা আছে? না। ওকে, এরপরে আমাদের স্লাইডে কি ছিল? ডিলেড। তো ডিলেডটা আমি এখানেই বলে দিই। আচ্ছা, প্রথমে কোনটা বলবো, ট্রেস বলবো না ডিলেডটা বলবো? ট্রেসটা বলবো। আচ্ছা, ডিলেড বলছি। ওকে, মনে করুন 9টার সময় আপনি বেল বাজানো শুরু করেছেন, ঠিক আছে? 9টার সময় বেল বাজানো শুরু করেছেন, 9টা থেকে 9টা 5 অব্দি বেল বাজাচ্ছেন। এবার মনে করুন আপনি বেল বাজানো শেষ হবে আপনার 9টা 5-এ, তো আপনি খাবারটা দিচ্ছেন মনে করুন 9টা 4-এ, তখন আপনি ফুডটা প্রেজেন্ট করছেন। মানে বেল বাজার শেষ হওয়ার 1 সেকেন্ড আগে আপনি ফুডটাকে তার কাছে প্রেজেন্ট করলেন, এবং তার জন্য কি হলো, তার স্লাইভা বেরোলো বা সে রেসপন্স করলো। এই যে কনসেপ্টটা, যেখানে বেল বাজানো কিন্তু শেষ হয়নি, বেল বাজার শেষের 1 সেকেন্ড আগে আপনি তার কাছে ফুডটাকে প্রেজেন্ট করলেন, এই ধরনের যে কন্ডিশনিং হয় সেটাকে বলা হয় ডিলেড কন্ডিশনিং। সেটাকে আমরা বলবো ডিলেড কন্ডিশনিং। বোঝা গেছে? ডিলেড মানে কি? ডিলেড কথার অর্থ হচ্ছে একটু লেট করে, মানে বেল ইজ রিঙ্গিং, দ্যাট মিনস ডগ ইজ রেডি ফর দ্য ফুড, মানে আমরা কিন্তু ফুড দিচ্ছি না, স্লাইভা বেরোনো না বেরোনো সেটা পরের ব্যাপার, বাট বেল বাজছে মানে ডগ রেডি, বাট ফুড আসছে কি লাস্ট 1 সেকেন্ড, শেষ বেল বাজার শেষ হওয়ার ঠিক 1 সেকেন্ড আগে। তার মানে কি এই ধরনের কন্ডিশনিং কি হয় দেখবেন, অনেক সময় জিজ্ঞাসা করে হুইচ ওয়ান ইজ মোস্ট ইফেক্টিভ কন্ডিশনিং। অ্যাকচুয়ালি এটাই হয় মোস্ট ইফেক্টিভ কন্ডিশনিং, কারণ এখানে ঘটনাটা খুব মানে পাওয়ারফুলি স্টুডেন্টের মধ্যে ইম্প্যাক্ট পড়ে। এটা দেখবেন আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি যদি টিচার হন, আপনার সিএসসি ইন্টারভিউতে অনেক সময়, আপনি যদি টিচার হন আপনি কোন ধরনের কন্ডিশনিং কোনো লার্নিং এর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে চাইবেন? আপনার অ্যান্সার তখন অবশ্যই হওয়া উচিত যে আমি যদি পেডাগগি সিস্টেমে থাকি তাহলে আমার অ্যান্সার হবে ডিলেড কন্ডিশনিং। অ্যান্ড্রাগগি সিস্টেমে বলবো না, অ্যান্ড্রাগগি সিস্টেমটা আলাদা। পেডাগগি সিস্টেম মানে স্কুল লেভেলে আমি সবসময় ডিলেড কন্ডিশনিং কে ব্যবহার করব। হয়েছে? স্যার বেল বাজানোর আগে হয়ে যাচ্ছে তো তাহলে? না 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 না, বেলটা চলছে বাজানো, বেলটা আপনি 9টা থেকে 9টা 5 অব্দি বাজাবেন, তো 9টা 4-এ গিয়ে আপনি ফুডটা দিচ্ছেন।
তাহলে আগে হচ্ছে মানে বেলটা তো শেষ হচ্ছে না, আগে না হচ্ছে শেষ হচ্ছে খাবারটা। না, হ্যাঁ শেষ হচ্ছে না, শেষ হওয়ার ঠিক 1 সেকেন্ড আগে ফুড চলে আসছে। ডিলেট মানে তো যেন মানে পরে মনে হচ্ছে, ডিলে দেরি দেরি করে, কিন্তু সেটা তো নামের সঙ্গে ঠিক নেই। না দেরি মানে এই যে বেল বাজানো হয়েছে না, মানে ধরুন আগে তো অলরেডি 3 মিনিট বেল বেজে গেছে, ওই লেটটার কথা বলা হচ্ছে। ট্রেসে আপনি দেখতে পাবেন ওই সময়টা, যেটা আপনি বলছেন না যে ট্রেসে কি হবে, ট্রেসে আপনি দেখবেন, আমি ট্রেসটাও বলে দিচ্ছি একসঙ্গে, তাহলে 3টে জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ট্রেসে আপনি ধরুন 9টা থেকে 9টা 5 অব্দি বেল বাজিয়েছেন, সরি 9টা 5, ঠিক 9টা 6 গিয়ে আপনি ফুড দিয়েছেন, তার জন্য স্লাইভা বেরোবে। আর এই যে সময়টা আছে না, এটাকে বলে ট্রেস টাইমও বলা হয়। মানে বেল বাজার পরে 1 সেকেন্ড তাকে সময় দেওয়া হচ্ছে। এবার এখানে যে জন্য এটাকে মোস্ট ইফেক্টিভ বলা হয় না, যে এই 1 সেকেন্ডের মধ্যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হতে পারে, ইনভারমেন্টাল অন্য কোনো আওয়াজ যদি চলে আসে, সেগুলো অনেক সময় হয়ে যায় আর কি। সেই জন্য এটাকে ডিলেডের থেকে একটু কমজোরি বলে মনে করা হয়। আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, প্রথমে ডিলেডকে রাখবো, তারপরে ট্রেসকে রাখবো, তারপরে রাখবো আমরা সাইমালটেনিয়াসকে, তারপরে ব্যাকওয়ার্ডকে, এইভাবে আমরা সাজাতে পারি। ট্রেসে 9টা 6 খাদ্য দেওয়া হবে, তারপরে লালা আসবে। হ্যাঁ হ্যাঁ, 9টা 6 মানে এটা হচ্ছে একটু পরে, মানে বেল বেজে গেছে, বেল বাজানো কমপ্লিট, মানে বেল স্টপ, আফটার 1 সেকেন্ড তুমি খাবারটা পুট করছো তার কাছে। তো এটাই ছিল আমার আজকে আলোচনার বিষয়। তো মানে আমি চাইছিলাম যে টাইপ অফ কন্ডিশন, এগুলো তো কোশ্চেন গুলো তো আমরা ডিসকাস করে ফেললাম। যদি এই কোশ্চেন গুলো আমাদের কাছে আসে, এবার আমরা নিশ্চয়ই যে আমি লিখেছি হোয়াট ইজ সাইমালটেনিয়াস কন্ডিশনিং বলতে পারবো, হোয়াট ইজ স্ট্রেস কন্ডিশনিং বলতে পারবো, ডিলেড কন্ডিশনিং বলতে পারবো। এই ডিলেড কন্ডিশনিং বলতে গিয়ে আমি টাইপ অফ কন্ডিশনিং আপনাদের কাছে ডিসকাস করলাম। যদিও আমি ব্যাকওয়ার্ড কন্ডিশনিং কথাটা বলিনি, বাট ব্যাকওয়ার্ড মানে হচ্ছে আগে ফুড চলে আসবে। তো এটা অনেক বেশি ইগনোরেবল, মানে ফুড যদি আমি দিয়েই দিই, তার জন্যই তো স্লাইভা এসে যাবে, আবার আমার বেল বাজিয়ে কি লাভ। তো সেই জন্য এটাকে অত বেশি ইম্পর্টেন্টও দেওয়া হয় না। তো এটা অন্য কোনো ফিল্ডে ইউজ করা হয়, সেটা যারা হয়তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করে তারা আরো বেশি বলতে পারবে। তো এটা আমাদের আলোচনার বিষয় নয়, আমাদের এডুকেশন নেটের ক্ষেত্রে ওটা লাগবেও না। তো আমরা ওই জন্য ওটাকে অত বেশি গুরুত্ব দিলাম না। যদি কারো পড়ার ইচ্ছে হয়, সে মানে ওই বললাম তো যে রিসার্চ পেপার নিয়ে পড়ে দেখতে পারেন যে কিভাবে ওটাকে কেন ইমপ্লিমেন্টেশন করা হয়। এগুলো অনেক সময় হয় কি স্লো লার্নারদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমি যেটুকু শুনেছি ইনক্লুসিভ স্লো লার্নারের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমাদের বিষয় হচ্ছে এই দিকটা, ফরওয়ার্ডটা। তো এটাই ছিল আমার আজকের অবজেক্টিভ। যদি কারো কোনো জায়গায় কোয়ারিজ থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন। যতটুকু পড়ানো হয়েছে তার উপরে আর কোনো কোশ্চেন আছে সেরকম, তাহলে একটু দেখতাম কোশ্চেন গুলো। কোশ্চিন তো আমি বেশি কিছু দিইনি, আমার তো অবজেক্টিভ ছিল আজকে কোশ্চিন না, আমার অবজেক্টিভ ছিল একটু আর কি, যাতে থিওরিটা যাতে একটু আপনাদের কাছে পৌঁছয়। তো কোশ্চিন আমি পরে আলোচনা করি, মানে মানে যখন ধরো লার্নিং থিওরি হয়ে যাবে, আমি শুধু কোশ্চিনের উপরেই একটা ক্লাস দরকার হয় নেব। কেন তখন হবে কি যে এখন আর কি হয়, একটা টাইপ অফ লার্নিং থিওরি মাথার মধ্যে আছে, অ্যান্সার সহজেই হয়ে যাচ্ছে। যখন সব লার্নিং থিওরি আপনি জানবেন, তখন অ্যান্সার করাটা অনেক বেশি মানে চ্যালেঞ্জিং হবে আপনার কাছে। তো ওই জন্য আমি বেশি কোশ্চিন রাখিনি, 4-5টা কোশ্চিন রেখেছিলাম, সেটাই ডিসকাস করলাম। আর কারো কিছু কোশ্চিন? তারপর পড়ছো তো, পড়াশোনা এখানে কারো নেট হয়েছে এবারে? তোমার তো এবারে খুব ভালো রেজাল্ট হয়েছে শুনলাম। স্যার, এখানে নেট, হ্যাঁ বলুন। আপনি যে 3টে কোশ্চেন দিয়েছেন, মানে এই কোশ্চেন গুলো কি এসছে প্রিভিয়াস ইয়ারে? হ্যাঁ হ্যাঁ এসেছে, প্রত্যেকটা এসেছে। ঠিক আছে। আচ্ছা, আর কিছু কোশ্চিন আছে? দেখুন, থিওরি লার্নিং থিওরি পড়তে গেলে আপনাকে আগে একজন আমাকে জানতে চাইছিলেন যে থিওরিজ গুলো কিভাবে পড়বো। তো আমার মনে হয়
আপনাদেরও বলছি, আমার মনে হয় লার্নিং থিওরি পড়ার বেসিক এজেন্ডা হচ্ছে এটাই যে রিসেন্ট এই থিওরি গুলো থেকে বিভিন্ন পিএইচডি এন্ট্রান্স এক্সামে কি লেভেলের কোশ্চিন আসছে, বা এই নেটের তো আপনি সব কোশ্চিনই আপনার মনে হবে নতুন বা কিছু, যাই হোক এরকম যদি কোশ্চিন পান কোথা থেকেও, ওইগুলোকে প্রথমে স্টাডি করুন, স্টাডি করে ওর অপশন গুলোকেও ভালো করে পড়ুন, পড়ে আপনি দেখুন যে আপনি যে বইটা পড়ছেন বা আপনি যে বইটা ফলো করছেন সেই বইটা থেকে আর কতটা ডিটেলস আপনাকে নতুন বই পড়তে হবে। এবার স্যার আমার কাছে বইয়ের সোর্সেস খুব কম, তাহলে আপনি ওই আমি যেটা বললাম যে পিডিএফ, রিসার্চ পেপারের পিডিএফ পড়তে পারেন। তাতে কি হবে যে আপনার কিছু কিছু জায়গা ইমপ্রুভ হয়ে যাবে। যেমন ধরুন লার্নিং, বলছিলাম রিসার্চ পেপারের পিডিএফ গুলো কিভাবে ডাউনলোড করা যায়? আরে শোধ গঙ্গাতে চলে যাবেন, শোধ গঙ্গাতে গেলে প্রচুর আছে, শোধ গঙ্গায় চলে যাবেন, শোধ গঙ্গায় অনেক পাবেন। বা আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অনেক সময় তাদের থিসিস কে পাবলিশ করে, শোধ গঙ্গাতে করে, শোধ গঙ্গোত্রীতে করে, এরকম অনেক আছে। তারপরে আপনি বিভিন্ন মানে জার্নাল কি আপনি পড়েন, মানে বিভিন্ন জার্নালেও আছে, মানে এডুকেশনাল জার্নাল পড়েন, মানে কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটিতে যদি যান দেখবে ওখানে দেখবেন এডুকেশন জার্নাল আছে, ওখানেও আপনি পেতে পারেন কিছু কিছু স্টাডি, বিশেষ করে আপনি হয়েছে আমাদের বাড়িটা খুব গ্রামের দিকে তো, আর এখানে সামনাসামনি আমাদের কলেজে অতটা লাইব্রেরিতে খুব ভালো বই নেই, তার জন্য পড়া হয় না। আর আমি তো নেতাজি ওপেন থেকেই মাস্টার ডিগ্রি করেছি, কলেজটা দূর বলে তার জন্য ওপেন থেকে করা হয়েছে। আর গ্রাজুয়েশনটা নন্দীগ্রাম থেকেই করেছি, কলেজ থেকে। নন্দীগ্রাম কলেজে অতটা ভালো বুকস নেই। আচ্ছা আচ্ছা, ও তাহলে একটু সমস্যা হবে। তাহলে আপনি বিএসসি এর সঙ্গে যোগাযোগ করুন, এদের তো অনেক সোর্সেস আছে এখানে, এরা হয়তো আপনাকে করে দেবে, বুঝতে পেরেছেন? মানে এখানে যোগাযোগ করে এদের সঙ্গে আপনি স্টাডি মেটেরিয়াল, এদেরও তো অনেক ভালো রাইটার আছে আমি যেটুকু শুনেছি, তো যোগাযোগ করে আপনি দেখতে পারেন। আর না হলে আপনি বিভিন্ন কোনো একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নাম এনরোল করে নিন, রেজিস্টার করে নিন, সেখানে অনেক রিসার্চ পেপার পেয়ে যাবেন। আর কারো কোনো কোশ্চেন নেই তো? তাহলে আজকের ক্লাস এখানে স্টপ করি। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। তোমরা থ্যাংক বিসিএসআই ইউ স্যার। সাবস্ক্রাইব করে নেবে, আর নেক্সট ক্লাস হবে কিনা জানিও, তাহলে সেই রকম ভাবে নেক্সট ক্লাস নেব। আজকে তো অনেক রেসপন্স কম দেখলাম। চলো, ভালো থাকবে সবাই। হ্যাঁ স্যার, আপনাকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।